আমি খুব ছোট করে আমার পরিচয়টা যদি দিয়ে থাকি তাহলে গত 10 বছর আমার ক্যারিয়ার লাইফের আমি ট্রেনিং এর সঙ্গেই থেকেছি প্রায় 7 ইয়ার্স প্লাস। তো 7 বছর আমি ট্রেনিং এর সঙ্গে ছিলাম, এরপরে আমি ক্যারিয়ার সুইচ করেছি। তো আমার 7 বছরেই ট্রেনিং ক্যারিয়ার জার্নিতে আমি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে বিজিএমইএ, তারপরে কাজ করেছি ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার, এটা হলো ইতালির একটা অর্গানাইজেশন, ওনাদের সঙ্গে কাজ করেছি। আপনারা আইএলও নাম শুনে থাকবেন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওনাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। এরপরে আপনারা খুব পরিচিত একটা প্ল্যাটফর্ম আছে, রবি 10 মিনিট স্কুল, ওখানে আমাকে খুঁজলে পাবেন আশা করি, ওনাদের সাথে কাজ করা হয়েছে। এরপরে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন। তো ওনাদের সঙ্গে আমি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করেছি, প্রজেক্ট বেস কাজ করেছি ওনাদের সঙ্গে। আর এরপরে সিঙ্গাপুর টিম্যাক্স ফাউন্ডেশন, ওয়ার্ল্ডের একটা রেপুটেটেড, ওনারা হচ্ছে ভোকেশনাল সাবজেক্টগুলো নিয়ে কাজ করে। তো বাংলাদেশে একটা সাবজেক্ট, যে কোনো একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করার জন্য এটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক কি হওয়া উচিত, সেই একটা কারিকুলাম ডিজাইনের যে হচ্ছে এক্সপার্টিস, আমি টিম্যাক্স ফাউন্ডেশনের সঙ্গে কাজ করেছি। সো যে কোনো ট্রেনিং এর কারিকুলাম ডিজাইন করার ক্ষেত্রে আমার একটা বড় মানে এক্সপার্টিস আছে, এটা আমি সিঙ্গাপুরের সঙ্গে কাজ করেছি, অনেকদিন কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। সো এই কাজ করার এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস। এবং আমার ট্রেনিং এর যদি কথা বলি তাহলে খুব ছোট একটা এক্সাম্পল দিতে পারি। আমাদের 5 বছরের একটা টার্গেট ছিল আরএমজি ইন্ডাস্ট্রিতে 1 লক্ষ ট্রেনিং প্রোভাইড করা, 1 লক্ষ মাস্টার ট্রেনার তৈরি করা, এই দায়িত্বটা আমাদের টিমের ছিল। এবং সেখানে আমরা 96% সাকসেস হয়েছে 5 ইয়ার্সে। সো আমি যদি এক্ষেত্রে বলি, টিম কন্ট্রিবিউশন হিসাবে 1 লাখের উপরে আমাদের টিম ফিজিক্যাল ট্রেনিং এ আমরা ট্রেনিং করিয়েছি এবং ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ অনেকগুলো করিয়েছি। এটার কাউন্টটা আমাকে একটু বের করতে হবে, এতগুলো করা হয়েছে। তো আমার এই ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার জার্নির মধ্যে একটা অন্যতম জিনিস ছিল হচ্ছে সেফটি। তো সেফটির যে পার্টটা, সেফটির আসলে 26টা টপিকের উপরে আমার এক্সপার্টিস আছে। এই 26টা টপিকের মধ্যে আমি আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট এড। এছাড়াও আরো 26টা টপিক আছে যেটাকে বলা হয় ইওস। আপনাদের নামগুলো হয়তো কঠিন লাগবে, আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই অস সফটওয়্যারে অস যেটা, সেই অসের মধ্যে অনেকগুলো টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ফার্স্ট এড। তো এটা নিয়ে যদি আমরা ট্রেনিং করি, স্পেশালি যদি আমরা অফলাইনে ট্রেনিং করতে চাই, তো এই ট্রেনিংটা মোটামুটি 1 সপ্তাহের একটা ট্রেনিং লাগে। 1 সপ্তাহ ফুল টাইম আপনি সময় দিয়ে ফার্স্ট এডের ট্রেনিংটা করবেন। সো সেটাকে একদম খুব ছোট করে, খুবই কম্প্যাক্ট করে চেষ্টা করছি আমরা আজকের ট্রেনিং সেশনটাকে ডিজাইন করার। সো আশা করছি আপনারা এই ট্রেনিং সেশনটা এনজয় করবেন। আরেকটা কথা বলে নেই, আমি যে স্লাইডটা শেয়ার করছি এটা আমার এক্সিস্টিং 10 মিনিট স্কুলের সাথে করা ছিল, ওইটাকেই আমি একটু কাস্টমাইজ করার চেষ্টা করছি। সো এখানে 10 মিনিট স্কুলের লোগোটা আছে, আপনারা দেখে হয়তো কনফিউজ হতে পারেন। তো এই মুহূর্তে আমি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে করাইতেছি না, আমি নিজের পক্ষ থেকে করাইতেছি। সো আমরা আমাদের মূল ট্রেনিং এ যাব এখন। সো আমি আশা করি যে আপনাদের আমাকে শুনতে পাচ্ছেন সবাই। যদি কোনো শোনার সমস্যা হয় আপনারা বলেন, আমরা আরেকবার চেক করে নিতে পারি টেকনিক্যাল কোনো ইস্যু হলে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? টাইমটা শিওর করেন সবাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের ওয়ার্কশপটা যেহেতু অনলাইনে করতেছি, আমরা এটা 2টা পার্টে ভাগ করেছি। সো আজকে একটা পার্ট হবে, নেক্সট আপনাদের ইন্টারেস্টের উপরে আমাদের নেক্সট আরেকটা পার্ট হবে। তো আমাদের আজকের পার্টে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তো তার প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে একজন ফার্স্ট এডার কিভাবে হবেন আপনি। পৃথিবীতে আপনি যে ডোমেনে কাজ করতে যান, এটার কিছু বেসিক রুলস আছে, থাম্ব রুলস আছে। এই থাম্ব রুলস গুলো ফলো করতে হয়, এরপরে ওটা নিয়ে কাজ করতে হয় এবং একটা সময় পরে তারপরে ওই বিষয়ে আপনি একজন প্রফেশনাল এক্সপার্টিস্ট হয়ে ওঠেন। সো আপনি প্রাথমিক চিকিৎসা যখন আপনি শিখতে আসছেন, তখন এই শেখার জার্নিটা কেমন হবে এবং এখানে কি কি জিনিসগুলো আপনাকে মানতে হবে, কি কি জিনিসগুলো আপনার করা যাবে না, সেগুলো খুব একদম সুপারফিশিয়ালি কিছু ধারণা দেব। কারণ আমি বলছি এই ট্রেনিংটা যদি আপনি 1 সপ্তাহ অফলাইনে
ডে লং কোর্স করেন, তাহলে এই বিষয়টা নিয়ে ইন্টেন্স আলোচনা করার সুযোগ আছে এবং আপনাকে একটা ভালো ফার্স্ট এডার হিসাবে ওখানে আপনাকে একটা মানে অনেক বড় একটা জার্নি দিয়ে আপনাকে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আমরা যেহেতু খুব কম্প্যাক্ট করার চেষ্টা করতেছি, খুব সুপারফিশিয়ালি ধারণাগুলো আপনাদের কাছে মনে হবে, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ এটা ইনডেপথে যাওয়ার সুযোগ নেই এই মুহূর্তে এই জায়গাতে, এইরকম এনভায়রনমেন্টে। সো আমরা ফার্স্ট এড কিভাবে দিব সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে কোনো একটা ইনসিডেন্ট যদি ঘটে যায়, সেটাকে শুধুমাত্র রোগীকে চিকিৎসা দেওয়াই একমাত্র কাজ না, এটার সাথে অনেকগুলো কাজ জড়িত থাকে। এই কাজগুলো করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হয়, ইনসিডেন্ট ম্যানেজ করতে হয়। মানে যে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাকে আপনাকে ম্যানেজ করতে হবে, যে কিভাবে আপনি ইনসিডেন্টটাকে ম্যানেজ করবেন। তো এই জায়গাটায় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে যে কোনো একটা ভিকটিম যখন আপনি পেয়ে গেলেন বা ক্যাজুয়ালিটি আপনার কাছে আসলো, সেই ক্যাজুয়ালিটির প্রথম স্টেপ হলো তাকে অ্যাসেস করা বা তাকে টেস্ট করা, বা আমরা যদি বলি যে চেক আপ করা। তো ওই পেশেন্টটাকে আপনি কিভাবে চেক আপ করবেন, এটাকে ফার্স্ট এডের ভাষায় আমরা বলতেছি অ্যাসেস করবেন। অ্যাসেস, যে কিভাবে তাকে অ্যাসেস করবেন আপনি। সো এটা নিয়ে আমরা ডিসকাশন করবো ইনশাল্লাহ। এরপরে কোনো একটা ব্যক্তি প্রাথমিক চিকিৎসা আপনি যখন দিতে যাবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে যে কেসগুলো ডিল করতে হয় হিউম্যানের ক্ষেত্রে, এটার একটা প্রথম এবং প্রাইমারি জিনিস হচ্ছে ব্লিডিং বা রক্তপাত, বা কোনো জায়গায় কেটে গেছে, ফেটে গেছে বা ভেঙে গেছে, এই জিনিসটাকে ম্যানেজ করতে হয়। তো এখানে আমরা 4 নাম্বার পয়েন্টে যেটা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ব্লিডিং ম্যানেজমেন্ট। ইংরেজিতে ব্লিডিং ম্যানেজমেন্ট, বাংলায় হচ্ছে রক্তপাত ব্যবস্থাপনা। এটার উপরে আমরা বেশি করে একটু কথা বলবো, কারণ আপনারা যদি নোটিশ করে থাকেন, বর্তমান কনটেক্সটে বাংলাদেশে 5 আগস্টের আগে পর্যন্ত আমাদের স্টুডেন্ট মুভমেন্টে কি পরিমাণে আমাদের এই রক্তাক্ত ক্ষত বিক্ষত আমরা দেখেছি। তো এটাকে যদি আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের পেশেন্টকে আমাদের সেভ করার বা লাইফ থ্রেট যে জিনিসটা থাকে সেটাকে রিডিউস করার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। সো আমরা চেষ্টা করব এটার উপরে হচ্ছে আমাদের ইন্টেন্স একটা আলোচনা রাখার। এটা সবচেয়ে বড় আলোচনা থাকবে এটার উপরে ইনশাল্লাহ। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসক হিসেবে আপনার যে পেশেন্টগুলোকে ডিল করতে হবে, তার মধ্যে হাড় ভাঙ্গা, জয়েন্ট ভেঙে গেছে, কেউ হয়তো পিটাইছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এই ধরনের পেশেন্ট ম্যানেজ করতে হয়। তো হাড় ভেঙে গেলে কিভাবে আপনি স্লিং দিবেন, কিভাবে জয়েন্টগুলো বেঁধে দিবেন, পেশির আঘাতে আপনার কোন কাজগুলো দ্রুত করতে হবে, সেটা আমরা চেষ্টা করব আলোচনা করার। এরপরে ঠান্ডা বা হচ্ছে ফায়ার বা আগুন, এই দুটার প্রভাবে যদি কেউ এফেক্টেড হয়, কেউ আগুনে যদি পুড়ে যায় বা অতিরিক্ত ঠান্ডায় যদি কোল্ড হয়ে যায়, তাহলে আমরা সেই ধরনের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করব সেটা আমরা আলোচনা করব। এরপরে ফরেন অবজেক্ট। ফরেন অবজেক্ট মানে বাসা বাড়িতে দেখা যায় হরহামেশা ছোট বাচ্চা কাচ্চা কিছু খেয়ে ফেললো, বা আমরা বড় মানুষেও দেখা যাচ্ছে যে গলায় কিছু আটকায় গেল। তো এই ধরনের ফরেন অবজেক্ট গুলো যদি আমাদের ভিতরে যায়, তাহলে সেগুলোকে আমরা কিভাবে প্রাথমিক চিকিৎসা দিব, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। অথবা দেখা যাচ্ছে অনেক সময় কিছুদিন আগে আমাদের একটা ডিজাস্টার ছিল, কি রাসেল ভাইপার, রাইট? সো এই ধরনের পোকামাকড় বা যদি কামড় দেয় বা ছোটখাটো ইনসেক্ট যেগুলো আছে, বা মৌমাছি যেটাকে আমরা বলি স্টিং করে, মানে হুল ফুটানো যেটা, সেই ধরনের যদি পেশেন্ট থাকে, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে ফাইনালি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা এমন একটা জিনিস, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে ফর্মাল একাডেমির সাথে এই ধরনের কোনো আমাদের নলেজ বা এই ধরনের কোনো কারিকুলাম আমাদের সাথে নেই, আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে নেই, আমাদের ভালো ট্রেনিং ব্যবস্থা নেই, আমরা যে কোথা থেকে শিখবো এই ধরনের কোনো সোর্স নেই, লট অফ ইস্যু। তো এই ধরনের ক্রাইসিস থাকার সত্ত্বেও আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি এই প্ল্যাটফর্মের সঙ্গে আসছেন এবং আমাদের সাথে এই ট্রেনিং সেশনটা জয়েন করছেন। তার মানে আপনার এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা নেওয়ার একটা আগ্রহ আছে। আপনি একজন মানে অত্যন্ত সচেতন সিটিজেন হিসাবে আমি মনে করি। সো আপনি যেহেতু সচেতন একজন সিটিজেন, সেহেতু আপনি প্রাথমিক চিকিৎসার এই যে নলেজটা এখান থেকে পাবেন, আমরা কিছু সোর্স দিব, সেখান থেকে আপনি পাবেন। এরপরে আপনার এই কাজ, আপনার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ফ্যামিলির মধ্যে এই জিনিসটাকে প্রমোট করা।
তো ফ্যামিলির মধ্যে প্রমোট করার জন্য আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে একটা ফার্স্ট এডের টুল কিট বানাবেন, কিভাবে এই সরঞ্জামগুলো রাখবেন, কিভাবে ফ্যামিলির সাথে আপনি মিটিং করবেন, বা এমার্জেন্সি ক্রাইসিসে আপনি কে কি রোল প্লে করবে আপনার ফ্যামিলিতে, সেই জিনিসগুলো নিয়ে আপনি ইন্টারনালি ডিসকাস করবেন। এই জিনিসগুলো সম্পর্কে আমি লাস্টে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে একটা জিনিস আপনারা সবসময় শুনে রাখবেন, শুনে থাকেন যে আমাদের দেশে যদি আর্থকুয়েক হয় ঢাকা শহরে, তাহলে প্রায় 70,000 বিল্ডিং কোলাপস করবে। ইন দ্যাট কেস আপনার ফ্যামিলির মধ্যে কি ধরনের ব্যাকআপ আপনি রাখলে এই ধরনের সিচুয়েশন গুলো আপনাকে আপনি হয়তো আল্লাহ যদি চায় তো আপনি মানে এটাকে হচ্ছে ডিল করতে পারেন এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন গুলোকে। সেটা আমি সব শেষে আলোচনা করার চেষ্টা করব। সো এই 7টা টপিককে আমরা বিভক্ত করেছি, 7টা টপিকের উপরে আমাদের টোটাল ডিসকাশনটা হবে। তবে আজকে আমরা 1 থেকে 3 পর্যন্ত ডিসকাশন করে আমরা থেমে যাব। নেক্সট আমাদের যে ডিসকাশন পার্ট থাকবে সেখানে আমরা পরবর্তী 4টা পার্ট নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সেটা আরেকটু বড় হবে আজকের ডিসকাশনের তুলনায়। সো আমাদের কি কি আলোচনা করব এই বিষয়টা সবাই ক্লিয়ার তো? একটু রেসপন্স করবেন। জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ ভাই শোনা আচ্ছা। যায় ফারুক ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাকে দেখাও যাচ্ছে তো নাকি? হ্যাঁ ভাই সবকিছু যাচ্ছে। ওকে, সো আমরা তাহলে এখন প্রথম যে বিষয়টা যাব যে একজন প্রাথমিক চিকিৎসক কিভাবে হওয়া যায়। তো এটা অনেক বড় একটা জিনিস, আমরা খুব ছোট করে চেষ্টা করছি আমি এটাকে এখানে নিয়ে আসার, আপনাদের সঙ্গে ডিসকাস করার। সো প্রথমে আমরা যাব যে প্রাথমিক চিকিৎসক কিভাবে হওয়া যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করার। আচ্ছা, এখানে কোনো একটা স্কিলের এক্সপার্টিস লেভেলে যাওয়ার জন্য 3টা ফেজ পার করতে হয়, আমাদের সবাইকে 3টা ফেজ পাস করতে হয়। প্রথমত আপনি যে বিষয়টা শিখতে চাচ্ছেন সেই বিষয়ের ডোমেইন নলেজটা লাগবে আপনার, রাইট? সো আপনি প্রাথমিক চিকিৎসা শিখতে চাচ্ছেন, প্রাথমিক চিকিৎসার কিছু ডোমেইন নলেজ লাগবে আপনার। যে নলেজটা কি? যেমন আমি বলবো ড্রেসিং, ব্যান্ডেজ, তারপরে আমি বলবো ফার্স্ট এড, তারপরে আমি বলবো যে ফরেন অবজেক্ট, এই ধরনের অনেকগুলো শব্দ বলবো আমি, রাইট? এই শব্দগুলো কিন্তু আপনার সাথে পরিচিত নাও হতে পারে, আবার আপনার পরিচিত হতে পারে যদি আপনি আগে থেকে জানেন। তার মানে এই পার্টিকুলার ফিল্ডে এসে যদি আপনি কাজ করতে চান, প্রথমে আপনাকে কি করতে হবে? নলেজটাকে অ্যাকোয়ার করতে হবে, নলেজটাকে আপনার মাথার ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে আপনি যখন নলেজটা মোটামুটি একটা ম্যাচিউরড লেভেলে আসবে, এরপরে আপনি ওই বিষয়টাতে কাজ করতে পারবেন। আমার কথাটা ক্লিয়ার ভাই সবাই? তার মানে আমাদের এই প্রাথমিক চিকিৎসা যখন আমরা শিখতে আসছি, তাহলে শিখতে আসার প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে নলেজ অ্যাকোয়ার করতে হবে, নলেজটাকে আপনার সিক করতে হবে, মানে নিয়ে আসতে হবে ভিতরে। এরপরে এই নলেজটা নিয়ে যখন আপনি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ফিল্ডে কাজ করবেন, আই রিপিট, আপনি যখন নলেজটা নিয়ে ফিল্ডে কাজ করবেন তখন আপনার স্কিলটা গ্রো করবে, ওই পার্টিকুলার ডোমেনের স্কিলটা গ্রো করবে। এরপরে আপনি 2 বছর 4 বছর পরে যখন আপনি এটাতে কাজ করেই যাবেন, তখন আপনার কি একটা জার্নি ক্রিয়েট হবে, এই জার্নির মাধ্যমে আপনি প্রফেশনাল হবেন। ক্লিয়ার? সো যে কোনো ডোমেনে কাজ করার ক্ষেত্রে এই 3টা জিনিস আমাদের লাগে। তার মানে আমাদের আজকে ফার্স্ট এড ডোমেনে আপনারা কাজ করার ইন্টারেস্ট নিয়ে আসছেন, বা শেখার ইন্টারেস্ট নিয়ে আপনারা আসছেন একজন সচেতন সিটিজেন হিসাবে। সো আপনাদের কাছে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে ডোমেন নলেজের আপনাকে কিছু ক্লু দিব, আমরা কিছু ট্রাই করব, কিছু সোর্স দেওয়ার। এই সোর্সটা ধরে যদি আপনি এগোতে থাকেন, তাহলে একটা পর্যায়ে যায় আপনি প্রফেশনাল হতে পারবেন। আমার এই ট্রেনিং করে আপনি খুব স্কিল পার্সনও হবেন না, আপনি প্রফেশনাল এক্সপার্টিসও পাবেন না। সো আপনি কি পাবেন? এখান থেকে কিছু নলেজ পাবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাই এই জায়গাটা? 2-1 জন রেসপন্স করবেন, আমি কি এই জায়গাটা ক্লিয়ার কিনা আপনারা? জি ভাই ক্লিয়ার। ওকে, সো নেক্সটে আমরা যাব। তাহলে আমার এই ট্রেনিং এ টোটাল একটা জিনিসের উপরে ফোকাস করে যাব, নলেজ শেয়ারিং, আর বাকিগুলো আপনাদেরকে দৌড়াইতে হবে, তাহলে আপনি প্রাথমিক চিকিৎসক হতে পারবেন। আচ্ছা, এরপরে আমি জাস্ট প্রাথমিক চিকিৎসা কি একটা ফর্মাল ডেফিনেশনের মধ্যে যাব। তো এই ডেফিনেশনটা আপনাদের থেকে একটু 2-1 জনের থেকে শুনবো যে আপনি প্রাথমিক চিকিৎসা বলতে আপনি কি বোঝেন, যে কেউ একজন শেয়ার করেন। আচ্ছা ভাই আমি একটু শেয়ার করি। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা বলতে আমি যেটা বুঝি এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট কোনো একটা পদক্ষেপ নেওয়ার, মানে হাসপাতালে যাওয়ার আগে আমি কিভাবে এইটাকে ক্ষয়ক্ষতিটা যেন আমার কম হয়
সেটাকে একটা ইনস্টিটিউট একটা মানে পদক্ষেপ নেওয়াটাকে আমি ফার্স্ট বুঝি। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনাদের যেটা বলছেন সেটা ঠিক আছে, একদমই মোটামুটি ঠিক আছে। তবে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা ফর্মাল ডেফিনেশনটা এইভাবে বোঝানোর চেষ্টা করি, যে কোনো একটা আহত রোগীকে ডাক্তারের কাছে প্রেরণের পূর্বে, রিমেম্বার, আহত রোগীকে ডাক্তারের কাছে প্রেরণের পূর্বে, মানে আপনার কাজটা কি ডাক্তারের কাছে প্রেরণ করা, এটাও কিন্তু একটা কাজ আপনার। তাহলে এই কাজটা করার আগে যেটুকু সময় পাবেন সেইটুকুতেই একজন প্রাথমিক চিকিৎসকের কাজ। তার মানে একজন রোগীকে ডাক্তারের কাছে প্রেরণের পূর্বে তার অবস্থার যাতে অবনতি না হয়। ফর এক্সাম্পল, আপনার বডিতে 5 থেকে 6 লিটার রক্ত আছে। এখন ধরেন আপনার এই 5 থেকে 6 লিটার রক্তের মধ্যে যদি 2 থেকে 2.5 লিটার রক্ত 50% বা 40 থেকে 50% রক্ত যদি পড়ে যায়, ব্লিডিং হয়ে যায়, তাহলে ওই রোগীটাকে আর বাঁচানো পসিবল হবে না, বা অনেক ক্রিটিক্যাল লেভেলে চলে যাবে, ট্রমার মধ্যে হয়তো চলে যেতে পারে। হ্যাঁ, তার মানে আপনি ধরেন একজন রোগী পেলেন, ওই রোগীটার বডিতে 5 থেকে 6 লিটার রক্ত আছে, আপনি জানেন। এখন আপনি হয়তো জাস্ট পাওয়ার আগে হয়তো 1 লিটার রক্ত ব্লিডিং হয়ে গেছে, আপনি পাওয়ার পরে যেন আর 1/2 লিটার রক্ত না বের হয়, এটা দ্রুত ব্যবস্থা করতে হবে। মানে অবস্থার যাতে অবনতি না ঘটে সেই জিনিসটার দিকে দ্রুত খেয়াল রাখতে হবে। এখন এই দ্রুত খেয়াল রাখতে গিয়ে আপনাকে দুর্ঘটনা স্থলেই আপনার মানে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আপনার হাতের কাছে যেটা পাওয়া যায় সেই অনুসারে রোগীর চাহিদা মোতাবেক আপনাকে সেবা প্রদান করতে হবে। এখানে একটা শব্দ আছে, সেবা প্রদান করা। হ্যাঁ, সো আপনাকে চিকিৎসা বলতে, চিকিৎসা শব্দের সাথে একটু কনফ্লিক্ট হতে পারে, পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাট আপনাকে সেবা প্রদান করতে হবে। এই সেবা প্রদান করাটাকে আমরা প্রাথমিক চিকিৎসা বলতেছি। তার মানে আপনাকে দুর্ঘটনাস্থলে তার চাহিদা মোতাবেক, চাহিদা বলতে আমরা এটা বোঝাচ্ছি, একটা রোগীর যদি হাড় ভেঙে যায় তাহলে তাকে স্লিং দিতে হবে। যদি তার ব্লিডিং হয় তাহলে দ্রুত বেঁধে দিয়ে আপনার ড্রেসিং করে দিতে হবে। যদি কোনো ফরেন অবজেক্ট যদি বডির মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশে বের হয়ে যায়, তাহলে যদি বের করা পসিবল না হয় তাহলে ওই অবস্থায় তাকে বেঁধে দিতে হবে। তার মানে তার চাহিদা অনুপাতে আপনাকে সেবাটা প্রদান করতে হবে। এই চাহিদাটা বোঝাও কিন্তু প্রাথমিক চিকিৎসকের একটা কাজ। ক্লিয়ার? তাহলে আমরা আহত রোগীকে কি করব, ডাক্তারের কাছে নিব। তার আগে আমাদের ছোট্ট একটা সময় পাবো আমরা, বাফার টাইম। এই বাফার টাইমের মধ্যে আমাদের কিছু অ্যাক্টিভিটিস করব। এই অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা খুব মানে আমাদের নলেজ গুলো যদি থাকে, তাহলে আমরা খুব ভালোভাবে এই বাফার টাইমটুকুকে ইউটিলাইজ করতে পারবো। আর যদি নলেজ না থাকে, টানাটানি করে রোগীকে মেরে ফেলার দিকে নিয়ে যাব আমরা। সো এই জন্য আমাদের এই ছোট্ট বাফার টাইমটুকুকে আমাদের কাজে লাগাতে হবে। সো এই কাজে লাগানোর জন্য আমাদের মধ্যে প্রাথমিক চিকিৎসার গুরুত্বটা উপলব্ধি করতে হবে, যেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। যদি আপনি গুরুত্বটা উপলব্ধি করতে পারেন, তাহলে কিন্তু এটা নিয়ে কাজ করা আপনার জন্য আরো এক স্টেপ ইজিয়ার হয়ে যাবে। সো এর গুরুত্বটা কি সেটা একটু আমরা দেখে আসি। সো প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভাই কারো জীবন রক্ষা করা। যদিও জীবন রক্ষা করার শব্দটা আমরা বলতেছি একটু ভিন্ন অর্থে, জীবন রক্ষাকারীর মালিক হচ্ছে আল্লাহ, বাট আপনি যদি প্রাথমিক চিকিৎসা ভালোভাবে দিতে পারেন তাহলে একটা রোগীকে বাঁচানোর পসিবিলিটিস অনেক পরিমাণে বেড়ে যায়। এখানে আমি একটা এক্সাম্পল দেই। যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই যদি আপনি প্রথম 30 থেকে 45 মিনিটসের মধ্যে, আই রিপিট, প্রথম 30 থেকে 45 মিনিটসের মধ্যে যদি আপনি ভালো প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, তাহলে তার লাইফ স্প্যান বাড়ানোর পসিবিলিটিস 80 থেকে 90% মানে সম্ভাবনা থাকে। তার মানে আপনি বোঝেন এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে। প্রথম 30 থেকে 45 মিনিট যে কোনো পেশেন্টের জন্য বলা হয় গোল্ডেন টাইম। হ্যাঁ, যে কোনো ভিকটিমের জন্য বলা হয় গোল্ডেন আওয়ার এটাকে। তো এই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আপনি সেবাটা দিতে পারেন তাহলে তার লাইফটাকে সেভ করা অনেক ইজিয়ার হবে। তার মানে আপনার প্রাথমিক চিকিৎসক হিসাবে এই মাঝখানের টাইমটুকুই, এই 30 মিনিটটুকুই আপনার সময়। এই সময়টুকুতে আপনি কাজ করতে পারলে অনেক অনেক বেশি বেনিফিট পাবে একদম ভিকটিম বা একদম ক্যাজুয়াল। সো এটা আমাদের মনে রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এটার উদ্দেশ্য হচ্ছে ভাই আমাদের মানুষের পাশে দাঁড়ানো। ফুল স্টপ। মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই মেইন কথা। এরপরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, এবং আমাদের মানুষ হিসাবে আমাদের মোরাল বা নৈতিক একটা দায়িত্ব হচ্ছে মানুষকে যদি ভিকটিম হয়, অসুস্থ হয়, তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া।
সো এটা হলো প্রাথমিক চিকিৎসার হচ্ছে আমি জাস্ট অবজেক্টিভ গুলো একটু বলার চেষ্টা করলাম। আমার মনে হয় যে আপনারা এই জায়গায় ক্লিয়ার। এখানে কোনো কনফিউশন আছে ভাই? কারো কোনো কনফিউশন? নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো নেক্সটে আমরা যাব যে প্রাথমিক চিকিৎসক হতে গেলে কিছু থাম্ব রুলস আছে। কিছু কাজ আপনার করা যাবে না এবং মনে রাখতে হবে এই কাজগুলো আসলে আহ, মানে করলে আপনার পেশেন্টের জন্য খারাপ হবে এবং আপনার রেপুটেশন খারাপ হবে এবং প্রফেশনটাকে আপনি অসম্মান করবেন। হ্যাঁ, তো এই যে কাজগুলো বর্জন করতে হবে সেটার থেকে আমি খুবই অল্প পরিমাণে কয়েকটা কাজ। আচ্ছা, আমাদের তো লিঙ্কটা তো কেটে যেতে পারে ফাহিম ভাই। ভাই আমরা হচ্ছে 1 আওয়ার পরে আরেকটা শেয়ার করে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন 45 মিনিট চলছে। সো ইন দ্যাট কেস আপনি তাহলে আমি 55 করে দিবি মিনিটসে এর দাঁড়িয়ে মধ্যে, ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ করেন। সো প্রাথমিক চিকিৎসক হতে গেলে আপনার কিছু থাম্ব রুলস আছে, যেটা আপনি যদি না মানেন তাহলে ওই পার্টিকুলার প্রফেশনটাকে আপনি হচ্ছে আসলে ইগনোর করলেন। সো এটা ইগনোর করা যাবে না, এটা একটু সচেতনতার সহিত এই জিনিসটা মেনে চলতে হবে, রাইট? সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নিজেকে ডাক্তার মনে করা যাবে না, নাম্বার ওয়ান। কখনোই না, আমরা ডাক্তার না, আমরা জাস্ট একটা সেবা দিব। ডাক্তার যারা হয় তারা লং মানে একটা স্টাডি করে, তারপরে ভাই ডাক্তাররা 5-7 বছর পড়ার পরে ডাক্তার হয়। আমরা এখন ধরেন 7 দিনের ওয়ার্কশপ করে যদি নিজেকে ডাক্তার ডাক্তার ভাব নিয়ে আসি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সো এই জিনিসটা আমাদের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে মনে রাখা উচিত। আমরা ডাক্তার না, আমরা হচ্ছে জাস্ট একটা প্রাথমিক চিকিৎসার একটা সেবা দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি মারাও যায় তাহলে তাকে মৃত বলে আপনি মুখ দিয়ে ঘোষণা করবেন। আপনি বুঝলেন যে মারা গেছে, ওকে, দ্যাটস ওকে, দ্যাটস গুড, বাট আপনি ওয়েট করবেন যে ডাক্তারে এটা ডিক্লেয়ার যখন দিবে যে পেশেন্ট হ্যাজ ডাইড, তখন আপনি অ্যাকচুয়ালি বলবেন যে হ্যাঁ, লোকটা মারা গেছে। সো এই পর্যন্ত এই দুটো কাজ আপনি করবেন। নিজেকে যদি আপনি কাউকে মৃত বলে ঘোষণা করেন তাহলে কিন্তু আগের আর্গুমেন্টটাকে আপনি নিজেকে ডাক্তার মনে করে ফেলবেন। তার মানে মানে মৃতকে মৃত বলে ঘোষণা দেওয়ার একটা হচ্ছে পূর্ণাঙ্গ অথরিটি হচ্ছে ডাক্তার। তার মানে আপনি কখনোই নিজেকে ডাক্তার মনে করবেন না, আর ডাক্তার যদি মনে না করেন কাউকে আপনি মৃত বলে ঘোষণাও করবেন না। এটা কিন্তু এই প্রফেশনের জন্য প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে একটা থাম্ব রুলস, এটা আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে, কোনো যদি বিষপানের রোগী পান, পার্টিকুলার অনেক কেসই থাকে, বিষপানের রোগী হলে সেটাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে ঘুমাতে না দেওয়া। ঘুমাতে দিলে বিষপানের রোগী মরে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে অজ্ঞান অবস্থায় কাউকে কোনো কিছু খেতে দিবেন না। আই রিপিট, অজ্ঞান অবস্থায় কোনো ভিকটিম যদি আপনার কাছে থাকে তাকে কোনো কিছু খেতে দিবেন না। আচ্ছা, মানুষ অজ্ঞান কেন হয়ে যায় বলেন তো? কেউ বলতে পারবেন কেন মানুষ অজ্ঞান হয়ে যায়? এনিবডি? অক্সিজেন অভাব পড়লে। এক্স্যাক্টলি হয়নি, আর কেউ? যখন তার ব্রেন কাজ করে না। ব্রেন কাজ করে না, পারফেক্টলি হয়নি, আর কেউ? না, আপনারা আছেন নাকি? আমি আসলে দেখতে পাচ্ছি না আপনাদের। জি আছে। জি, মানুষ কেন অজ্ঞান হয়ে যায়? সঠিক বলতে পারবো না, তবে জ্ঞান তার স্বাভাবিক ব্লাড সার্কুলেশনটা যদি না হয় আমার মতে, সেজন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ভাই জ্ঞান না থাকলে অজ্ঞান হয়ে যায়। জি জি জি। জ্ঞান না থাকলে অজ্ঞান হবে, এটাই তো নিয়ম, তাই না? আচ্ছা, এখানে আমি একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। এটা যদিও মেডিকেল টার্মিনোলজিতে বলতে হবে এক্সপ্লেনেশনটা। আমাদের হিউম্যান বডিতে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় 11টা সিস্টেম আছে। তো 11টা সিস্টেমের মধ্যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাকে বলা হলো রেসপিরেটরি সিস্টেম। আমরা যখন খাবার খাচ্ছি আমাদের স্টোমাকে গিয়ে খাবারটা ডাইজেস্ট হচ্ছে, এটাকে বলে ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন হচ্ছে, তো ব্লাড সার্কুলেশনের সিস্টেমটার নাম হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেম। এইরকম করে আমাদের বডিতে 11টা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? 11টা। 11টা সিস্টেম আছে। তো 11টা সিস্টেম যদি হঠাৎ করে একটা ছাড়া বাকিগুলো কাজ করা অফ করে দেয়, আই রিপিট, আমাদের বডিতে যে 11টা সিস্টেম আছে, 11টা সিস্টেমের মধ্যে একটা ছাড়া
বাকি সবগুলো যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়, মানুষ অজ্ঞান হয়ে যায়। ক্লিয়ার? কোন সিস্টেমটা শুধু অ্যালাইভ থাকে? একটা সিস্টেম, সেটা হচ্ছে রেসপিরেটরি। ভাই ওইটা বন্ধ হলে তো শেষ নাকি? ওইটা হলে তো আর করার কিছু নেই। তার মানে অজ্ঞান হয়ে যাওয়া মানে একটা সিস্টেম শুধু ফাঁকা আছে, বাকি সব সিস্টেমগুলো কাজ করতেছে। এখন আপনি বলতে পারেন হয়তো কার্ডিওভাস্কুলার ব্লাড সার্কুলেশনটাও হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে কিন্তু নর্মালি হচ্ছে না, ফাংশনগুলো ডিসফাংশন হয়ে গেছে, এই জন্য সে অজ্ঞান হয়ে গেছে। তার মানে আমাদের অন্যান্য ফাংশনগুলো প্রপারলি কাজ করতেছে না, একটা ফাংশন কাজ করতেছে, শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি। এখন আপনি যদি আমার মুখ দিয়ে কোনো খাবার পুশ করেন, আমার তো ডাইজেস্টিভ সিস্টেমও কাজ করতেছে না, তাহলে খাবারটা কি হবে? আমার শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমার রেসপিরেটরি ট্র্যাকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ওই ট্র্যাকে চলে যায় তাহলে ওই মানুষটা মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আপনি খাবার খেলেন, সেটা যদি পানিটা যদি আপনার রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার কি হবে? আপনার মারা যাওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যায়। সো দ্যাট কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় মাথায় রাখবেন, সেই ব্যক্তিটাকে খেতে দিবেন না কোনো কিছু। হ্যাঁ, যখন সজ্ঞান হবে তখন আপনি খেতে দিতে পারেন, তখন আপনার সিস্টেমগুলো কাজ করতেছে, হয়তো দু একটা সিস্টেম এখনো বন্ধ আছে, বাট সিস্টেম কাজ করতেছে, তখন আপনি খেতে দিতে পারবেন। সো এখানে যে কাজগুলো করা যাবে না, এটা ক্লিয়ার ভাই সবার? জি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে প্রাথমিক চিকিৎসা করতে গেলে আপনাকে দ্রুত কিছু কাজ করতে হবে, দ্রুত, ভেরি ফাস্টার, ঠিক আছে? এর মধ্যে সর্বপ্রথম যে কাজটা, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করতে হবে। আপনি এমন এমন সিচুয়েশন যে আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে নিজেই ভিকটিম হয়ে গেলেন, আমরা বলবো যে এখানে আপনি কাজ করার চেষ্টা করবেন না, কারণ একটা লাইফ মরে যাচ্ছে, আপনি আবার গেলেন, গিয়ে আবার আপনিও মারা গেলেন, আমরা কি দুইটা লাইফের ক্ষতি চাবো? না। এই জন্য আমরা প্রথমে বলি যে নিজেকে সেফটি দিন। প্রথম যে কাজটা, নিজেকে রক্ষা করা, নিজেকে নিরাপদ রাখা, নিজের সেফটিটাকে এনশিওর করা। এরপরে আপনি যখন কাজ করতে যাবেন আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, শান্ত থাকা, মানে আপনার অবশ্যই কাম থাকতে হবে। খুব বেশি এক্সাইটেড হয়ে গেলে আপনি ভালো ট্রিটমেন্ট দিতে পারবেন না, আপনার ভুল ট্রিটমেন্ট দিবেন এবং এতে করে পেশেন্টের জন্য আরো ক্ষতি হতে পারে। এই জন্য শান্ত থাকাটা ইম্পর্টেন্ট, এবং শান্ত থাকার সাথে ইমোশনটাকে ব্যালেন্স করা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যেতে পারি। এই জায়গায় যদি আমি আরেকটা জিনিস দেখি, বলি, সেটা হচ্ছে ধরেন আপনি খুব লাইট মাইন্ডের লোক, খুবই সেন্সিটিভ মাইন্ডের, খুবই লাইট মাইন্ড, খুব ইমোশনাল লোক আপনি একদম। এখন আপনি হচ্ছে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে দেখলেন যে অনেক লোকের ব্লাড, অনেক ব্লিডিং, অনেক ক্ষতি, আপনি হঠাৎ করে ওই ধরনের রোগী ডিল করতে গিয়ে দেখা যাচ্ছে বেশি ব্লিডিং হচ্ছে, আপনি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তাহলে ভাই আপনাকে কে আবার ট্রিটমেন্ট করবে, রাইট? সো এই জন্য আমরা বলি আপনার যদি মন এইরকম হয় তাহলে আপনি অন্য লেয়ারে কাজ করেন। প্রাথমিক চিকিৎসার অনেক কয়টা লেয়ার আছে কাজ করার, তাহলে আপনি অন্য লেয়ারে কাজ করবেন। সো এই জায়গাটায় মনে রাখবেন, শান্ত থাকা, ক্রস ইনফেকশন যেন না হয়। আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে যদি প্রপারলি মানে যে স্টেপগুলো ফলো করতে আমরা বলি সেগুলো ফলো না করলে আপনি আবার ইনফেক্টেড হওয়ার একটা চান্স থাকে। সো এটা আপনাকে আগে থেকে বুঝতে হবে, এই কাজগুলো যেন না হয়, ইনফেকশন যেন না হয়, ক্রস ইনফেকশন যেন না হয়, সেটার দিকে খেয়াল করতে হবে। এবং রিস্ক গুলো সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে, কি কি রিস্ক থাকতে পারে, কি কি ধরনের। আপনি সিপিআর দিতে যাচ্ছেন, সিপিআর দিতে গেলে আপনার মুখে ফু দিতে হবে, একটা ব্যক্তির মুখে ফু দিতে হবে আপনার। তো মুখে যদি ফু দেন তাহলে কি হতে পারে, তার ভিতরের যে মানে মুখের যে হচ্ছে লালা থাকে, বিভিন্ন জিনিস আপনার সাথে ক্রস ট্রানজেকশন হতে পারে, রাইট? সো এখানে কি ধরনের প্রোটেকশন নিতে হবে, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি এটা না শিখে সেটা করতে যান তাহলে সেকেন্ডারি ইনফেকশন কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে। সো রিস্ক গুলো সম্পর্কে আপনাকে অ্যাওয়ার্ড থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপরে ক্যাজুয়ালিটি অ্যাসেস করা ভালো করে শিখতে হবে, ভালো করে শিখতে হবে, এটা প্র্যাকটিক্যালি শিখতে হয়। আচ্ছা, এরপরে ইমার্জেন্সিতে আপনি ফোন করবেন দ্রুত। যদিও আমাদের দেশের সার্ভিসটা খুব বেশি ভালো না, তারপরেও আমরা বলবো যে ইমার্জেন্সিতে আপনি ফোন করবেন, 999-এ ফোন করবেন। তবে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আমরা শুধু জানি যে ওনারা আগুন লাগলে আমরা ওনাদেরকে ফোন দিই, রাইট? কিন্তু না, আপনি যে কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করলে তাদেরকে আপনি ফোন দিতে পারেন। অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, তাদের প্রায় 22টা না 23টা সার্ভিস আছে। সো এই সার্ভিসগুলো আপনি নিতে পারেন, কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস আছে,
তারপরে অন্যান্য যে ক্রিটিক্যাল সিচুয়েশনের যে সার্ভিস, আপনার বাসায় যদি মানে কোনো ধরনের অ্যাটাক হয়ে থাকে, আপনি কাউকে পাচ্ছেন, আপনি ফায়ার সার্ভিসকে বললেও কিন্তু তারা হেল্প করবে। যেমন টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিস কিন্তু হেল্প করে। হ্যাঁ, আমরা ফায়ার সার্ভিসকে মনে করি শুধুমাত্র যে আগুনের ক্ষেত্রে হেল্প করে, নট লাইক দ্যাট। ফর এক্সাম্পল, কোনো হিংস্র একটা প্রাণী আপনার বাসার মধ্যে ঢুকে গেছে, আপনি কোন ডিপার্টমেন্টকে ফোন করবেন? আপনি চিন্তা করবেন যে ঢাকায় বসে এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করলে ফরেস্ট ডিপার্টমেন্ট আসবে না, আপনি ফায়ার সার্ভিসকে দ্রুত ফোন করবেন। তো এই এমার্জেন্সি নাম্বারটা সবসময় মনে রাখবেন এবং এখানে ফোন দিবেন। এরপরে লাইভ থ্রেট দেখে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কোন রোগীকে আগে সেবা দিব। ফর এক্সাম্পল, আপনি কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা দিতে গেলেন, গিয়ে ওখানে দেখলেন 10-15 জন লোক ভিকটিম। দেখা যাচ্ছে একটা লোক খুব চিল্লাইতেছে যে তার পায়ে ভেঙে গেছে বা পা ফেটে গেছে, খুব ব্যথা করতেছে, ও চিল্লাইতেছে। আরেকটা রোগী দেখা যাচ্ছে যে পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে, দেখা যাচ্ছে কান দিয়ে একটু রক্ত বের হচ্ছে। আপনি আগে কাকে সেবা দিবেন বলেন তো? এই দুটো কেস বললাম, আপনি কাকে আগে সেবা দিবেন? যে লোকটা খুব চিল্লাইতেছে, ভাই বাঁচান বাঁচান, আমি একদম মরে গেলাম বাঁচান, তাকে সেবা দিবেন? যার না, যে লোকটা অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং দেখা যাচ্ছে যে কান দিয়ে একটু করে রক্ত বেরোচ্ছে হালকা, তাহলে আপনি কাকে সেবাটা আগে দিবেন বলেন তো? যে অজ্ঞান হয়ে গেছে, রক্ত ব্লিডিং করছে। রাইট। ওকে, এ পর্যন্ত সবারই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার তো? জি ভাই, ক্লিয়ার। আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসক হিসেবে যে কাজগুলো করণীয় এবং কিছু কাজ আছে দ্রুত করণীয় এবং দ্রুত করণীয়। হ্যাঁ, প্রথম যে জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে কি ঘটছে সেই জিনিসটাকে খুঁজে বের করা। ফর এক্সাম্পল, আপনি একজনকে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে দেখলেন যে পাশেই আপনার হচ্ছে ইলেকট্রিক একটা লাইন পড়ে আছে, ইলেকট্রিক লাইন। আই রিপিট, আপনি একজন প্রাথমিক চিকিৎসা দিতে গেলেন একজনকে, পাশে একটা হচ্ছে ইলেকট্রিক লাইন পড়ে আছে। তো আপনি এখন দেখা যাচ্ছে যে ভিকটিম ওই ইলেকট্রিক লাইনের সাথে কানেক্টেড, আপনি কি তাকে হাত দিবেন? হাত দিলে কি হবে? আপনি নিজেও শক খাবেন না, তখন কিন্তু আপনি একটা ডেঞ্জারে পড়ে যাবেন। তার মানে আপনার যে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে যে কাজটা করতে হবে, আপনার জিনিসটা কি ঘটছে এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডেবলে নেওয়া, মানে আমলে নেওয়া, যে আমি কি ঘটছে, এখন আমি দ্রুত যে কাজগুলো করবো, কি ঘটছে সেটা দেখে নিলাম। এরপরে যে কাজটা করতে হবে, আহতের কাছ থেকে বিপদগুলোকে ধীরে ধীরে একটু সরিয়ে দিতে হবে। ধরেন একটা লোক মানে একটা হ্যাজার্ড আছে, চতুর্দিকে একটা হ্যাজার্ড, বা টেবিলের নিচে পড়ে গেছে, বা মই থেকে পড়ে গেছে, মইটা তার উপরে পড়ে গেছে, এরকম ধরেন অবস্থায় আছে। তাহলে কি করতে হবে? তার কাছ থেকে বিপদগুলোকে সরিয়ে ফেলা দ্রুত, এই কাজগুলো দ্রুত করতে হবে। এবং সবসময় যে কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন ভাই একটু কুল হেডেড থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা যদি না থাকেন তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়াটা কঠিন হয়ে যাবে। যে কোনো কাজই কঠিন যদি আপনি স্থির মাথা যদি না রাখতে পারেন আর কি। হাতের কাছে যা পাওয়া যায় সেটা দ্রুত কাজে লাগাতে হবে। এখন ধরেন অনেক বেশি রক্ত পড়তেছে একটা লোকের, ব্লিডিং হচ্ছে। এখন এই ব্লিডিং হওয়ার সময় দেখতেছেন যে কাপড় দিয়ে ওটা বেঁধে দিতে হবে। ভাই, আপনার কাছে কোনো কাপড়ই নাই, আপনি কি দিয়ে বাঁধবেন এখন বলেন তো? আপনার কাছে কোনো কাপড়ই নাই, আপনি কি দিয়ে বাঁধবেন? রাস্তায় একটা ঘটনা ঘটছে, যে কেউ একজন শেয়ার করেন। জামা দিয়ে করতে পারি আমরা। এক্স্যাক্টলি, আমার হাতের কাছে যে রিসোর্স আছে সেই রিসোর্সটা দিয়েই কাজে লাগাতে হবে। আমার কাছে রুমাল থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আমার অন্য কোনো যদি কাপড় থাকে, বা আমার সাথে যেটাই থাকতে পারে সেটা দিয়ে আমি দ্রুত আমাদেরকে কাজটা করতে হবে। হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আমাকে সাপোর্ট দিতে হবে। এরপরে ভাইটাল সাইন চেক করা, এটা যদি আমরা যদি অফলাইনে করতাম তাহলে আমাদের ভাইটাল সাইন চেক করা একটা শেখানোর একটা বড় হচ্ছে, মানে এখানে আমাদের অনেক সময় লাগে। এটা প্র্যাকটিক্যালি শেখানোর একটা জিনিস, কিভাবে ভাইটাল সাইন চেক করে। তারপরে এখানে থিওরিটিক্যালি আমি বলার চেষ্টা করব, এটা পরে এক্সপ্লেন আসবে আর কি। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, অথবা যদি ছোটখাটো হয় তাহলে বিশ্রামের ব্যবস্থা করা। হ্যাঁ, সো এই কাজগুলো ভাই দ্রুত করে ফেলতে হবে। এখন ক্যাজুয়ালিটি ডিল করার সময় আপনার কিছু চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে? ক্যাজুয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি একটা পেশেন্ট বা একটা ভিকটিম, তাকে আপনি কিভাবে ডিল করবেন প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, ওখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব।
সো চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা আমরা বারবার, আমি কিন্তু একটা কথা আমার এই স্লাইডের মধ্যে পাবেন, যে নিজে স্থির থাকা, নিজের মাথাটাকে শান্ত রাখা, এবং যখন কাজ করতে যাবেন তখন ওই পেশেন্টটাকে শান্ত রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। একজন ভিকটিম, যখন আপনি ভিকটিমের কাছে যাবেন, ভিকটিম কেমন থাকবে বলেন তো? ভিকটিম কিন্তু খুব অরিড থাকবে, খুবই মানে ফেয়ারের মধ্যে থাকবে, যে আমার লাইফটা মনে হয় চলে যাবে এখন। আপনারা এই যে স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে একটা ভিডিও দেখছেন, যে একটা ছেলের মাথা দিয়ে রক্ত পড়তেছিল আর ওকে নিয়ে যাচ্ছিল কয়েকজন, তো ছেলেটা বলতেছিল, ভাই আমি কি মারা যাব? এরকম একটা ভিডিও দেখছেন আপনারা? জি দেখেছি। তার মানে ভিকটিমটা কত অরিড দেখেন, ওর মাথা দিয়ে রক্ত পড়তেছে, ও এখন ভাবতেছে ভাই আমি কি মারা যাব, এটা কিন্তু সে মুখ দিয়ে বলতেছে। তার মানে কতটুকু অরিড থাকবে একটা ভিকটিম। এই জায়গাটায় যদি আপনি প্রপারলি ডিল করতে পারেন ভাই, ভিকটিমকে আপনি মানে সেভ করার বা তার লাইফটাকে সেভ করার কিন্তু পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। সো ভিকটিমকে চিন্তিত থাকবে, তাকে শান্ত করার জন্য আপনাকে কাজ করতে হবে, এটাও কিন্তু একটা প্রাথমিক চিকিৎসার একটা কাজ। সো ক্যাজুয়ালিটি ডিল করাটা কিন্তু আমরা থিওরিটিক্যালি যতটুকু বলি, প্র্যাকটিক্যালি কিন্তু তার থেকেও বেশ টাফ, বেশ কঠিন। সো আমরা এই কাজটা ক্যাজুয়ালিটি ডিল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ভিকটিমকে শান্ত করার চেষ্টা করতে হবে, এরপরে দ্রুত সেবা দিতে হবে, এবং ওই পার্টিকুলার ব্যক্তিটাকে আপনাকে ট্রাস্ট বিল্ড করতে হবে তার সাথে। আপনি যদি দ্রুত ট্রাস্ট বিল্ড না করতে পারেন, তাহলে ওই লোকটা আপনার কাছে কমফোর্ট ফিল করবে না। আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গেছেন, আপনি অপরিচিত লোক, এখন অপরিচিত লোকটা কি আপনার কাছে কমফোর্টেবল হবে না আনকমফোর্টেবল হবে? স্বভাবত কিন্তু আনকমফোর্টেবল হবে। হ্যাঁ, তো দ্রুত আপনার কথার মাধ্যমে আপনি নিজেকে সুন্দর করে পরিচয় দিবেন। আমি XYZ, আমি প্রাথমিক সেবা সম্পর্কে জানি, আমি আপনাকে হেল্প করব, আপনি একটু শান্ত হন, আপনাকে আমি চেষ্টা করতেছি হেল্প করার, এবং দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে হেল্প করব। এই যে আপনার শব্দগুলো বলা, এই ট্রাস্ট বিল্ডটা যদি করতে পারেন তাহলে রোগী আপনাকে সাপোর্ট করবে। আর যদি ট্রাস্ট বিল্ড না করতে পারেন, রোগী কিন্তু আনকমফোর্টেবল হয়ে যাবে, আপনাকে ভালো সাপোর্ট করতে পারবে না সে। সো এই জিনিসটা আপনার ক্যাজুয়ালিটি ডিল করার সময় মাথায় রাখতে হবে। এরপরে কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। ভিকটিম ডাইভার্সিফাইড হতে পারে। ফর এক্সাম্পল, আমার বাড়ি হলো দিনাজপুরে, এখন আমি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি একটা চট্টগ্রামের লোকাল পিপলকে। এখন চট্টগ্রামের লোকাল পিপলের ল্যাঙ্গুয়েজ আমি কিছুই বুঝি না, এবং আমার ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে ওর বুঝতে পারতেছে না। তার মানে কি, এখানে ভিকটিমের সাথে যে আপনি কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, তখন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে আপনার ডাইভার্সিফাইড বা ডাইভার্সিফিকেশন, যেটা কথাবার্তা বা ল্যাঙ্গুয়েজ, এলাকা, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। হ্যাঁ, তো ক্যাজুয়ালিটি ডিল করার সময় আপনি যখন ওই পার্টিকুলার ব্যক্তিটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছেন না, তখন আপনাকে তার দিকে খেয়াল করতে হবে যেন আপনি তার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারেন, তার আকার ইঙ্গিতে যে কথাগুলো বলতেছে সেই জিনিসগুলো যেন বুঝতে পারেন। তার মানে আপনার ভিকটিমের ল্যাঙ্গুয়েজটা বোঝা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা মৌখিক হতে পারে, আবার এটা হচ্ছে আপনার অমৌখিকও হতে পারে, যেটা আমরা বলি যে বডি দিয়েও কমিউনিকেশন করা যায়। হ্যাঁ, সো এই জিনিসটার প্রতি নজর রাখতে হবে ক্যাজুয়ালিটি ডিল করার জন্য। এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে আরো কিছু প্রিসাইজলি কিছু কথা বলতে চাই, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন ভিকটিমকে ডিল করবেন তখন কমিউনিকেশন অনেক ইম্প্যাক্টফুল এবং অনেক পাওয়ারফুল একটা জিনিস। আপনি যদি ভিকটিমের সাথে শর্টলি প্রিসাইজলি শব্দ দিয়ে বুঝাইতে পারেন, তাহলে ভিকটিম খুব দ্রুত আপনাকে ট্রাস্ট করে ফেলবে। মানে আপনার শব্দ দিয়ে সে আপনাকে বিশ্বাস করবে, এবং দেখবেন এই বিশ্বাস, সেও একটা সাহস পাবে। যখন একটা ভিকটিম আপনাকে দেখে সাহস পাবে, তখন কিন্তু ওই ভিকটিমটা মানে তার লাইফ স্প্যানটা মানে আরো 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 বেশি হচ্ছে ভালো হবে। কারণ কি দেখেন, যখন ও নিজে বিলিভ করবে যে আমাকে একজন সাহায্য করার মতো লোক আসছে এবং এই লোকটা একজন প্রাথমিক চিকিৎসক, তখন কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু কমফোর্ট ফিল করব। এখানে সহজ একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার জ্বর আসছে, এখন আপনি জানেন যে এই সময় ডেঙ্গু হচ্ছে, রাইট? এই জ্বর কি করতে হবে আপনি সবকিছু জানেন, তারপরে আমরা কি করি, ডাক্তারের কাছে কেন দৌড় দেই বলেন তো? বিকজ আমরা জানি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কিছু সাজেশন দিবে, এবং ডাক্তারের কাছে গিয়ে আমি মানে অনেক হচ্ছে কমফোর্ট ফিল করি যে ডাক্তার আমাকে যে পরামর্শটা দিবে, এই পরামর্শ দ্বারাই আমার এই মানে এই প্রবলেমটা রিমুভ হবে।
রাইট? ডাক্তার কিন্তু আপনাকে নিজে হাতে কিছু করায় দিচ্ছে না। কি করতেছে? ডাক্তারের কাছে যায় কিছু পরামর্শ দিচ্ছে, কিছু ওষুধ লিখে দিচ্ছে। সেই ওষুধগুলো, পরামর্শগুলো মেনে চললে আপনি কিন্তু কিওর হয়ে যাচ্ছেন। কিন্তু এগুলো আপনি জানেন। ডেঙ্গু হলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতেই হবে। কিন্তু তারপরও আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন। কেন? ডাক্তারের এই যে ডাক্তারের কাছে গিয়ে আপনি কি পাচ্ছেন? একটা সাপোর্ট পাচ্ছেন। যে আমি ডাক্তারের কাছে গেলাম, ওকে আই ফিল, আমি মনে করবো আমি সেফ জোনে চলে আসছি। তো একটা ভিকটিমকে যখন আপনি পাবেন, একজন প্রাথমিক চিকিৎসক দেখা মাত্র ওই ভিকটিমটা যেন সেফ ফিল করে। সো এটা খুব পাওয়ারফুল জিনিস। তো এই জায়গাটায় ভালো কমিউনিকেশন করতে পারলে ওই ভিকটিমটা আপনার কি করবে, নিজে থেকে কনফিডেন্ট পাবে এবং তার জন্য এটা অনেক ভালো হবে তাকে সাপোর্ট করার জন্য। এরপরে আই কন্টাক্ট করা, এগুলো খুব বেসিক জিনিস। দ্রুত কথা না বলা, ভিকটিমের সামনে গিয়ে আপনি দ্রুত কথা বক 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 করে যাচ্ছেন, ভিকটিম বুঝতেই পারতেছে না, এরকম কমিউনিকেশন অ্যাভয়েড করবেন। ইনস্ট্রাকশন গুলো খুব সিম্পল রাখার চেষ্টা করবেন, খুব সহজ রাখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আপনি হচ্ছে একটু এডুকেটেড পিপল, আপনি ডিল করতেছেন একদম এমন একটা পিপল যার এডুকেশন বেসটা খুবই কম। তো এরকম পিপল হয়তো আপনার একটা এর মাঝখানে একটা হচ্ছে ইংলিশ শব্দ ঢুকে গেছে, যে শব্দটা উনি বুঝতে পারতেছে না। এই জন্য ইনস্ট্রাকশন গুলো সিম্পল রাখতে হবে। হ্যাঁ, সো এটার দিকে খেয়াল রাখবেন। অ্যাফার্মিং নোট, তার সামনে গিয়ে আপনি আবার এমন কিছু করবেন না যেন আপনাকে দেখে সে আরো ভয় পায়। এজন্য আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন গুলো দেখাতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন, ছোট ছোট কথা যেগুলো মানে একটা মানুষকে নিশ্চয়তা দেয়, অ্যাফার্মেশন দেয় যে সে আসলে ভালো হয়ে যাবে। তাকে আমি অ্যাফার্মেশন নোট দিচ্ছি, আপনাকে আমি দ্রুত নিয়ে যাব, হসপিটালে নিয়ে যাব। আমাদের প্রসেসগুলো মানে আপনি যখন তাকে প্রসেসটা বলবেন, সাথে সাথে অ্যাফার্মেশন, তার কথার অ্যাফার্মেশন নোট গুলো দিবেন। অ্যাফার্মিং নোট বলি আমরা এটাকে। সো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন, তাহলে রোগীর সাথে কমিউনিকেট করা ভালো হবে এবং ওই রোগীটাকে ডিল করা আপনার জন্য ইজিয়ার হবে। সো এগুলো ছিল। এরপরে এখানে আরো একটা জিনিস আছে, নোট রাখা। হ্যাঁ, যখন আপনি প্রাথমিক চিকিৎসা দিতে যাবেন, আমি নেক্সট স্টেপে বলবো যে ক্যাজুয়ালিটি কিভাবে সার্ভে করবেন। আপনি সার্ভেটা আসবে, তবে একটা কাগজ থাকবে আপনার, যে কাগজের মধ্যে আপনি ছোট ছোট কিছু নোট লিখবেন। নোট যেমন ক্যাজুয়ালিটি ডিটেলস। আমরা বলি যে যখন আপনি প্রাথমিক চিকিৎসা দিতে যাবেন, দুইজন মিলায় কাপল, আই রিপিট, প্রাথমিক চিকিৎসা দিতে যাবেন তখন দুইজন মিলে যাওয়া হলো বেস্ট। আপনি দুইজন মিলে যাবেন, দুইজন মিলে গিয়ে একজন ক্যাজুয়ালিটিকে অ্যাসেস করবেন আর একজন নোট লিখবে, অথবা আপনি নিজেও দ্রুত নোট লিখে ফেলতে পারেন। হ্যাঁ, একটা চেক লিস্ট থাকবে, সেই চেক লিস্টে আপনি কিছু টিক চিহ্ন দিবেন। এই ক্যাজুয়ালিটি ডিটেলস, বা যদি কথা বলতে পারে তার নামটা জিজ্ঞাসা করবেন এবং এমার্জেন্সি একটা হচ্ছে কি বলে ফোন নাম্বার হয়তো নিয়ে নিলেন। তারপরে তাকে হয়তো জিজ্ঞাসা করলেন যে প্রিভিয়াস আপনার কোনো ইনজুরি ছিল কিনা, ভাইটাল সাইন গুলো চেক করলেন, মেডিকেল হিস্ট্রি গুলো জেনে নিলেন, নিজের তথ্যটাও এবং নিচে লিখে দিলেন যে আমি একজন প্রাথমিক চিকিৎসক XYZ, আমি এই প্রাইমারি হচ্ছে সার্ভেটা করছি, এবং প্রাইমারি সার্ভের পরে আপনি একটা এক লাইনের ওপিনিয়ন লিখতে পারেন। ঠিক আছে? সো এটা কিভাবে লিখবেন সেটা আমাদের আছে ডিটেলস, পরে এটা আসবে ইনশাআল্লাহ। সো এই নোটগুলো রাখা, এ পর্যন্ত প্রাথমিক চিকিৎসক হওয়ার আগে আপনার যে কাজগুলো করতে হবে বা করা, সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করলাম। এ পর্যন্ত যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, আমি কিছু কোশ্চেন নিব এ পর্যায়ে। জি ভাই, নোট রাখার ক্ষেত্রে যদি আই মিন পেশেন্ট বা ভিকটিম যদি ওভাবে কথা বলার মতো সিচুয়েশন না থাকে, তাহলে কি নোট কিভাবে ওকে, নেওয়া? সেক্ষেত্রে আরো কিছু আছে বিষয়, যেগুলো সার্ভে বলি আমরা, সেকেন্ডারি সার্ভে করতে হয়। যে লোকটা অজ্ঞান আছে, হ্যাঁ, ওই জায়গাটা লিখে দিতে হবে, আপনার চেক লিস্টে থাকবে। এটা হলো অজ্ঞান লোক আছে, অজ্ঞান লোক তো আপনার সাথে কথা বলতে পারবে না। অজ্ঞান লোককে টেস্ট করা যায়, কিছুভাবে চেক করা যায়। যেমন হেড টু টু একটা টেস্টের প্যাটার্ন আছে, ভাইটাল সাইন প্যাটার্ন আছে, ভাইটাল সাইন চেক করবেন। এই চেকগুলো করে আপনি বেসিক কিছু ইনফরমেশন লিখে রাখবেন। এবং আপনার কাছে মনে যদি হয় যে এবিসি চেক করা বলি আমরা, একটা এবিসি চেক করে যদি মনে হয় যে লোকটাকে আমার এখন সিপিআর দিতে হবে, তাহলে দ্রুত সিপিআর এর ব্যবস্থা করতে হবে। সো আপনার যদি কথা বলতে পারে তাহলে তো তার ডিটেলস নিতে পারতেছেন, কথা যদি না বলতে পারে তাহলে তাকে অন্য লাইনে ট্রিটমেন্ট করতে হবে, সেটা আমাদের পরে আসবে ইনশাল্লাহ। জি, এনিওয়ান, আর কেউ? আমরা যেটুকু ডিসকাস হচ্ছে এর মধ্যে যদি কোশ্চেন থাকে। এবিসি চেকটা কি ভাই? এটা পরে আসবে, আচ্ছা, একটু পরে আসবে। আচ্ছা, আর কেউ?
আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। বিষপানের রোগীকে ঘুমাতে না দেওয়ার ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা ভাইয়া, বিষপানের রোগীটা আমাদের শেষের দিকে ওই যে ফরেন অবজেক্ট আপনি নোটিশ করে থাকবেন। আমি যদি দ্রুত আপনাকে দেখাই, আমাদের ডিসকাশনের এখানে আমরা একটা পর্যায়ে বলছি, এই যে দেখেন এখানে এই যে ফরেন অবজেক্ট আছে এখানে 8 নাম্বার পয়েন্ট, এখানে যায় আপনি ওই ডিসকাশনটা পেয়ে যাবেন ভাইয়া, ওটা আপনি পাবেন আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওটা বলতে গেলে এখন আরো বেশি সময় লাগবে। সো Okay. আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে, যেটুকু ডিসকাস হয়েছে এর মধ্যে কোনো কনফিউশন থাকলে বলেন, আমি নেক্সটে চলে যাব। সাজ্জাদ ভাই তখন কিছুটা বলতে চাইছিলেন, হ্যান্ড রেজ করছিলেন মনে হয়। সাজ্জাদ ভাই আছেন? জি ভাই আছে। আমি একটু বলবো, ওখানে একটা স্ক্রিন শেয়ারের মধ্যে এই 2 নাম্বারটা ছিল, ওর প্রাথমিক করণীয়। দুটো করণীয় আছে। এটাতে 2 নাম্বারটা নাই। 2 নাম্বারটা কি 1.3? এই জায়গার কথা বলতেছেন? জি, 1.3. আচ্ছা, আপনার কথা আমি ভালো শুনতে পাচ্ছি না। ফাহিম ভাই, আপনি শুনতে পারলে আমাকে একটু ভাই ক্লিয়ার করেন। সাজ্জাদ ভাই বলে যাচ্ছে এখানে একের পরে 3 আছে, আমরা কি 2 মিস করলাম কিনা? ও আচ্ছা, সরি ভাই, আমরা একটু খুব এমার্জেন্সি ভাবে করে ফেলছি এগুলো। এটা ফাহিম ভাইও হেল্প করছে, আমিও করছি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। ওকে ভাইয়া, আর যদি কিছু না থাকে আমরা তাহলে নেক্সট যেটুকু আছে, আমরা এটা 1 ঘন্টার জন্য রাখছি আজকে। 1 ঘন্টার একটু সময় নেব, এরপরে আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ডিটেলসটা আবার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের প্রশ্ন না থাকলে আমি নেক্সটে চলে যাব, কি বলেন আপনারা? জি ভাই। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমি কিছু নলেজ শেয়ার করলাম যে প্রাথমিক চিকিৎসক হতে গেলে আপনার কিছু কাজ করতে হবে, কিছু দ্রুত কিছু কাজ অর্জন করতে হবে, এবং ক্যাজুয়ালিটি কিভাবে ডিল করবেন, এবং ক্যাজুয়ালিটি ডিল করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো থাকবে তার মধ্যে কমিউনিকেশন একটা চ্যালেঞ্জ। তো ওই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবেন, এটা মানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এই জায়গাটায়। এরপরে আমাদের সেকেন্ড যে স্টেপে কাজ করতে হয়, যে কোনো একটা ইনসিডেন্ট ম্যানেজ করা। আই রিপিট, আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গেলে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসাই একটা কাজ না, এটার সাথে আরো অনেকগুলো কাজ থাকে। ইনসিডেন্ট ম্যানেজ করা থাকে, ক্যাজুয়ালিটি অ্যাসেস করা থাকে, তাকে ট্রান্সপোর্ট করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কাজ থাকে, এবং পিপল ম্যানেজ করতে হয়, যে ট্রাফিক ম্যানেজ করতে হয়, অনেকগুলো কাজ করতে হয়। হ্যাঁ, এটা একটা টিম ওয়ার্কের কাজ, একাই কাজ করা এটা খুব কঠিন। তো আমরা যখন অফলাইনে ট্রেনিং গুলো করি, তখন কিছু প্র্যাকটিক্যাল সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করি, যে কিছু লোক আসবে, ভিক্টিমের কাছে এসে গন্ডগোল লাগাই দিবে, আপনি প্রাথমিক চিকিৎসা দিতে যাবেন, দিয়ে আপনি কিভাবে ওই গন্ডগোলটা ডিল করেন, আমরা এটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি অফলাইন ট্রেনিং এ। হ্যাঁ, সো এই জিনিসটা ইনসিডেন্ট কিভাবে ম্যানেজ করবেন, সেটা নিয়ে এখন কথা বলার চেষ্টা করব। আমার মনে হয় যে আমি চেষ্টা করতেছি যে ওয়ান আফটার অ্যানাদার যে টপিকগুলোর উপর আমরা আলোচনা করব সেটা সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা নেওয়া উচিত। সো আরো ইন্টেন্স ধারণা দেওয়ার জন্য আমি রিসোর্স দিব আপনাদেরকে ইনশাল্লাহ, এই রিসোর্সগুলো নিয়ে আপনি স্টাডি করলে ইনশাল্লাহ পাবেন। তো এখানে আমি এই ইনসিডেন্ট ম্যানেজটা খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করব আপনাদেরকে বলার। সো চলুন, আমরা ইনসিডেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে প্রথমে একটা জিনিস দেখে নিই। আমরা একটা কেস স্টাডি দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে আমাদের গ্রুপে? জি ভাই, মনে আছে। আচ্ছা, একজন একটু পড়েন এই জিনিসটা কি আছে, সবাই একটু শুনি। আমার মনে হয় এখানে যারা আছে সবাই সলভও করেনি এটা। একজন পড়েন, আমি একটু শুনি। যে কেউ একজন পড়তে পারেন প্লিজ। ধীরে ধীরে পড়বেন, আমি থামতে বললে থামবেন। হ্যাঁ? যে কেউ একজন পড়েন, কি লেখা আছে কেস স্টাডিটা। আমরা এখানে 5 মিনিট সময় নেব, এটা একটু অ্যানালাইসিস করব। আচ্ছা, আমি একটু ট্রাই করি। ওকে। সাদ সাহেব পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রতিদিনের মতো ফজর নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে সকাল সকাল তার বনানী অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার পথে রাস্তায় কিছু মানুষের ক্রাউড দেখতে পেলেন। ওখানে গিয়ে দেখেন একজন পথচারী
অ্যাক্সিডেন্ট করেছে। সাদ সাহেব প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে। উনি দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করলেন। মানুষের ক্রাউড থাকায় ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে, তাই তিনি রোগীটিকে রাস্তা থেকে একটু সরিয়ে নিলেন। কিন্তু তৎক্ষণাৎ রোগীটি মারা গেল। তিনি সবাইকে জানালেন লোকটি মারা গেছে। তখন কিছু লোক বলতে শুরু করলো, আহা, লোকটি বেঁচেই ছিল, আপনি বেশি টানাটানি করাতেই লোকটি মারা গেল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করলো। তখন সেই লোকেরা সাদ সাহেব পুলিশকে ওই একই কথা জানালো, বেচারা লোকটা বেঁচেই ছিল, এই লোক এসে টানাটানি শুরু করাতেই লোকটি মারা গেল। শেষ পর্যন্ত সাহায্য করতে আসা বেচারা সাদ সাহেবকে দোষী হিসাবে পুলিশের সাথে থানায় যেতে হলো। এবার আপনার পালা। প্রশ্ন 1, এরকম কোনো সিচুয়েশন দেখলে আপনি কি আহত ওই লোককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে যেতেন? প্রশ্ন 2, সাদ সাহেবের জায়গায় আপনি থাকলে আপনি কি কি কাজ করতেন? ওকে, ঠিক আছে। এখন আপনারা এখানে যারা আছেন, এখন এই সিচুয়েশনটাতে আপনারা কে কে সেবা দিবেন একটু হ্যান্ড রাইজ করেন তো ভাই, দেখি। হ্যালো, কতজন হ্যান্ড রাইজ করছে? ফাইন ভাই, আমি দেখতে পাচ্ছি না। দাঁড়ান, আমি আরেকটা ডিভাইস 5 জন। আমি আরেকটা ডিভাইস থেকে ঘুরতেছি। 5 জন। আর বাকিগুলো কি ভাই সেবা দিবেন না? এরকম ঘটনা হলে যারা হাত উঠায়নি তারা বলেন কেন উঠাননি বলেন। ভাই আমি বলবো। আচ্ছা, হাত উঠাইনি এই কারণে যে আসলে সিচুয়েশনটা ডিপেন্ড করবে যে আমি কোন সিচুয়েশনে আছি। আমার যদি খুব এমন তাড়া থাকে যে না এমার্জেন্সি কোনো কাজ আছে, তাহলে হয়তো আমি ওনাকে পাশ কাটায় চলে যাব। আবার এমনও যদি অফিসের কাজে হয় তাহলে হয়তো পাশ কাটায় চলে যাব। যদি ফ্রি থেকে যে বলে না এটা দেখা দরকার, তাইলে হয়তো দেখ। ডিপেন্ড করে যে সিচুয়েশন, কোন সিচুয়েশনে আমি আছি। এটা আমার অপিনিয়ন, আমি জানি না, আই কুড বি মিস্টেক। আমি কিছু বলি। জি ভাই বলেন। হ্যাঁ, মানে এই মিটিং এ জয়েন করার আগে ভেবেছিলাম যে আমি মানুষটাকে বাঁচাবো, কিন্তু আপনি যেহেতু বলেছেন যে আগে সিচুয়েশনটা বুঝতে হবে, যে আমি সমস্যায় পড়তেছি বা রোগীর কি অবস্থা, এই সিচুয়েশন গুলো ভেবে আমার মনে হয়েছে যে সিচুয়েশন বুঝে কাজ করা উচিত। সো দ্যাটস ওয়াই হ্যান্ড রেজ করি। ওকে, আর কেউ আর যারা করেন নাই হ্যান্ড রাইজ? আমি আসলে প্রথমত শিওর এখানে না। যেহেতু সাকিব ভাই প্লিজ। না ভাই, আপনি বলেন প্লিজ। যেহেতু এটা অ্যাক্সিডেন্টের ওই ইনসিডেন্টে আমার যেহেতু প্রাথমিক নলেজ এনাফ না যে লোকটাকে আমি সাপোর্ট দিতে পারবো, সেহেতু আমি নিজে গিয়ে ওইখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব না, যেহেতু আমি কনফিডেন্ট না। সেক্ষেত্রে আমি হয়তো বা আশপাশে মানুষদেরকে নিয়ে একসাথে হেল্প করে ওনাকে হয়তো বা কোনো হসপিটালে, অথবা সবচেয়ে বেটার হয় আশপাশে কোনো পুলিশ থাকলে, বিশেষ করে আমাদের ট্রাফিক পুলিশ থাকে, তো পুলিশের সাহায্য নিয়ে আমরা হয়তো বা কোনো একটা হেল্প করতে পারি। এতটুকুই। ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখেন, এরকম সিচুয়েশন যদি ক্রিটিক্যাল হয় তাহলে অনেক ক্ষেত্রে আমরা মানে অ্যাভয়েড করার টেন্ডেন্সিটা আমাদের বেশি থাকে। তবে আমরা যেহেতু আপনি যদি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে খুব ভালো ধারণা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। তবে একটু টেকনিক্যালি করতে হবে, যেন টেকনিক্যালি করতে গিয়ে আপনি ফেসে না যান, সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখেন, কিছু যদি আপনি টেকনিক ফলো করতেন তাহলে কিন্তু আপনি সেফ জোনে চলে যেতে পারতেন। তো একটা টেকনিক আমি বলে দেই, লট অফ টেকনিক মাইট বি হ্যাপেন, অনেক ধরনের টেকনিক হতে পারে। এখানে কিন্তু একটা জিনিস মানে খুবই ভালোভাবে আপনাকে চিন্তা করতে হবে। ইনসিডেন্ট কিন্তু যখন ঘটবে, শুধুমাত্র আপনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়াটাই কিন্তু আপনার একমাত্র কাজ, বা প্রাথমিক চিকিৎসক হিসাবে সেই কাজটাই কিন্তু কাজ না। আপনার সাথে পারিপার্শ্বিক কাজগুলোকে নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে, তার মানে এটাও কিন্তু কন্ট্রোল করা একটা ম্যাটার। এরপরে ক্রাউড বেড়ে যাচ্ছে, তার মানে এটাও একটা ম্যাটার। এখানে দেখেন তাৎক্ষণিক রোগীটা মারা গেছে, এটা কিন্তু প্রাথমিক চিকিৎসক হিসাবে কিন্তু আপনি বলতে পারেন না, রাইট? কিন্তু সাদ সাহেব বলে ফেলছে যে লোকটা মারা গেছে।
তার মানে সে কিন্তু ভুলও করে ফেলছে এবং সে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা রাখে, কিন্তু সার্টিফাইড কিনা এটাও কিন্তু আমরা জানি না। এখানে একটা কনফিউশনও আছে। আচ্ছা, তারপরও আপনি মানুষ হিসাবে সার্টিফিকেট থাক আর না থাক আপনি সেবা করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে একটা টেকনিক ফলো করতে পারতেন যে অনেক লোক যখন আছে সেখানে আপনি গিয়ে জাস্ট ক্রাউডের থেকে পারমিশন নেওয়া, অথবা যদি ওই পেশেন্টের নিকট কেউ থাকে তার থেকে পারমিশন নেওয়া। যদি নিকট কেউ থাকে তাহলে খুব ইজিলি বোঝা যাবে লোকটার সাথে সে কান্নাকাটি করবে বা চিল্লাচিল্লি করবে বা টানাহেঁচড়া করার চেষ্টা করবে, তাহলে তার থেকে পারমিশন নেওয়া যে আমি প্রাথমিক চিকিৎসা জানি, আমি XYZ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই লোকটার প্রাথমিক চিকিৎসা আমি করতে পারি, নাম্বার 1। এখন যদি নিকট আত্মীয় না থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? ক্রাউড গুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, তখন ক্রাউড গুলোকে বলা, একটু জোরে করে বলা, ভাই আমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমার ভালো ধারণা আছে, আমি সার্টিফাইড, আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে এই লোকটার আমি প্রাথমিক চিকিৎসা দিব। এই যে আপনি একটু যদি টেকনিকটা ফলো করতে পারতেন তাহলে কিন্তু ওই ব্যক্তিটা এসে, যে ব্যক্তি আপনার নামে কমপ্লেইন করলো পুলিশের কাছে, তখন কিন্তু আর কমপ্লেইন করবে না। ব্যাপারটা ক্লিয়ার? সো একটু টেকনিক্যালি কাজটাকে ডিল করতে পারলে এই ধরনের কাজ আসলে করা সম্ভব। তবে তারপরও আমরা বলি সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট, ঠিক আছে? নিজের সেফটিটা হচ্ছে ইওর সেফটি, ইওর রেসপন্সিবিলিটি। আই রিপিট, সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট, ইওর সেফটি, ইওর রেসপন্সিবিলিটি। এখন আপনার সেফটিটাকে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, এটাকে এনশিওর করতেই হবে। এটাতে কম্প্রোমাইজ করে আপনি ভিকটিম হন এটা কিন্তু আমরা চাই না, কখনোই চাই না। সো তারপরও কিছুটা যদি রিস্ক থাকেও থাকে, তারপরও নৈতিক দায়িত্ব হিসেবে আমরা পাশে দাঁড়াতে পারি, তবে একটু টেকনিক্যালি দাঁড়াবো। হ্যাঁ, সো এই জায়গাটার এই কেস স্টাডিটা হলো আসলে কিভাবে আপনি এটাকে কি বলে, এটাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, মানে আপনি ক্রাউডটাকে আপনি কিভাবে মেনটেন করবেন, ট্রাফিকটাকে কিভাবে মেনটেন করবেন, রুগীটাকে কিভাবে মেনটেন করবেন, এটার জন্য এই কেস স্টাডিটা। সো এখানে আপনার যে জিনিসগুলো আমরা প্রমোট করি, যে প্রথমত আপনার এনভায়রনমেন্টটা অ্যাসেস করতে হবে। যে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে আপনাকে এনভায়রনমেন্টটাকে অ্যাসেস করে নিতে হবে, যে আপনাকে এই এনভায়রনমেন্টের মধ্যে কি কি ধরনের জিনিস আছে সেটাকে একটু স্ক্যান করে নেবেন। তো আমরা অ্যাসেস করার ক্ষেত্রে, এনভায়রনমেন্ট অ্যাসেস করার ক্ষেত্রে 3S বা SSS বলে থাকি আমরা, ফার্স্ট এডের ভাষায় বলে এটা আর কি। তো প্রথম এসটা হলো সেফটি। সেফটিটা হলো আপনি যখন প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছেন তখন আপনাকে চিন্তা করতে হবে হোয়াট টাইপ অফ ডেঞ্জার, এটা কি ধরনের ডেঞ্জার সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। এখন এনভায়রনমেন্টের মধ্যে ধরেন এমন ধরনের ডেঞ্জার যে লিকুইড কেমিক্যাল পড়ে আছে, এখন ওই কেমিক্যালের ভিতরে আপনি যদি যান তাহলে তো আপনি এফেক্টেড হতে পারেন, অথবা ইলেকট্রিসিটি শর্ট সার্কিট হয়ে আছে সেখানে যদি আপনি যান আপনি তো এফেক্টেড হয়ে যেতে পারেন। আপনার হাতে ধরেন একটা লোকের কেমিক্যালে বার্ন হয়ে গেছে, এখন আপনি ওই রোগীটাকে টানলেন খালি হাতে, তাহলে আপনার হাতে অ্যাসিড লাগবে না, আপনার হাতে কিন্তু পুড়ে যাবে। সো এই জন্য আমরা বলি সেফটিটা এনশিওর করার জন্য আপনাকে PPE পড়তে হবে। আই রিপিট, PPE, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আপনারা কি এটার সম্পর্কে একটু ধারণা আছে আপনাদের? PPE সম্পর্কে ধারণা আছে কারো? জি ভাই, করোনার সময় দেখছিলাম। ও আচ্ছা, করোনার সময় দেখছেন, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, বামে যে ছবিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বামে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একটু ছবিটার দিকে লক্ষ্য করে দেখেন। একটা লোক মাথায় কি দেওয়া আছে, তার হেলমেট, চোখে কি দেওয়া আছে, একটা চশমা, মুখে কি দেওয়া আছে, একটা মাস্ক, এরপরে গায়ে কি পরা আছে, একটা অ্যাপ্রন, ছোট কি বলে জ্যাকেটের মতো আর কি, এটা হচ্ছে ফায়ারের হচ্ছে অ্যাপ্রনটাই। তার মানে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোকে বলা হয় PPE। তো যদি কেমিক্যাল ডেঞ্জার হয়, আপনি যদি হ্যান্ড গ্লাভস না থাকে আপনি ওই পেশেন্টকে ডিল করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাসিডে হাত পুড়ে যেতে পারে। সো আপনি কি সেফটি অ্যাপ্রোচ ফলো করবেন এটা টোটালি আপ টু ইউ। সেই জিনিসটা আপনি এনভায়রনমেন্টে দেখে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন। আপনি খালি হাতে গিয়ে করবেন না PPE পরে পড়বেন, এটা আপনাকে ডিসিশন নিতে হবে ওই এনভায়রনমেন্টটাকে নোটিশ করে। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এই জায়গায় এনভায়রনমেন্টটাকে আপনি অ্যাসেস করে আপনি ডিসিশন নেবেন। এরপরে আমরা বলি অ্যাসেসিং এর আরেকটা জিনিস হলো সিন। আপনারা দেখবেন যে সিন বলতে আমরা এটা বোঝাই যে এটার সাথে কি কি ধরনের
ফ্যাক্টরগুলো ইনভলভ থাকতে পারে, কি কি ফ্যাক্টর ইনভলভ থাকতে পারে সেগুলো সম্পর্কে আপনাকে দেখে নিতে হবে। যে এখানে কি ধরনের ক্যাজুয়ালিটি আছে সেই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। কি টাইপের ইনজুরি হয়েছে, ওই টাইপের ইনজুরি কি আসলে আপনি ক্যাপেবল কি না আপনি ফার্স্ট এড দেওয়ার মতো, সেই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে। এরপরে সিচুয়েশনের কথা, যেটা আমরা কেস স্টাডিতে পাই না। আপনাকে এখানে ক্রাউড থাকবে, ক্রাউড ম্যানেজ করতে হবে, আপনাকে ট্রাফিক থাকবে, সেটা ম্যানেজ করতে হবে। তো সিচুয়েশনের ক্ষেত্রে আরো দু একটা জিনিস বলি যেগুলো খুবই সেন্সিটিভ। সেটা হচ্ছে অনেক সময় গ্রুপ, কাস্ট, সেন্সেশনাল, উইমেন, গার্ল, মানে ছেলে মেয়ে, এগুলো দেখেও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই ভিকটিমটাকে আমি কিভাবে হেল্প করব। ধরেন একজন মেয়ে পর্দা পরে আছে, এখন তার হচ্ছে কাপড়ে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? লোকটাকে, মেয়েটাকে, তার আগুনটাকে নেভানোর চেষ্টা করবেন, রাইট? হয়তো মাটিতে গড়াগড়ি দিবেন, এরপরে দেখা যাচ্ছে তার স্কিনের সাথে কাপড়টা লেগে যাচ্ছে, তখন আপনাকে কাপড়টা কেটে দিতে হবে। তো এখন একজন মেয়ে মানুষের এরকম কেস ডিল করতে গিয়ে আবার দেখা যাচ্ছে যে এমন সেন্সিটিভ জিনিস হচ্ছে যে জিনিসটা আবার ওটো একটা স্কেলে আপনার উপরে একটা ক্ষতি হতে পারে। সো আপনি সিচুয়েশনটাকেও আপনাকে বুঝে শুনে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিতে হবে ভাই। যে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো যেখানে আপনি খুবই ডেঞ্জার হয়ে যাচ্ছেন, সেই সিচুয়েশনটা আমরা বলি যে আপনি অ্যাভয়েড করেন। সো এগুলো একটু মাথায় রাখতে হবে। এনভায়রনমেন্ট অ্যাসেস করার জন্য 3S, সেফটি, স্ক্যান, সিচুয়েশন, এই তিনটা জিনিস দেখে আপনি কাজ শুরু করবেন। আচ্ছা, এরপরে আরো যে জিনিসটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে কিভাবে আপনি কাজ করবেন, ট্রাফিক কন্ট্রোল করবেন, পিপল ম্যানেজে কাজ করতে হবে, ফায়ার দেখতে হবে যে আগুন লাগছে কিনা, এবং ফায়ার হলে দেখবেন যে ওই জায়গার মধ্যে অনেক বেশি স্মোক হবে, ধোঁয়া হবে। আপনি এখন ধোঁয়ার মধ্যে যদি ঢুকে যান, আপনার যদি পিপিই না থাকে, তাহলে কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন, রাইট? সো আপনি এই জায়গায় অবশ্যই চিন্তা করবেন যে ফায়ার যদি হয় তাহলে কি ধরনের হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ড গুলোকে বোঝা এবং ওই বুঝে আপনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আপনাকে যাওয়া। ইলেকট্রিক শক যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে শুনে আপনি সেই জিনিসটা কন্ট্রোল করবেন। আই এম সরি, এখানে 3-3-3 হয়ে গেছে সবগুলো, এটা আমাদের নাম্বারিং একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে ওয়াটার ক্রাইসিস যদি হয়ে থাকে, কেউ পানিতে পড়ে গেছে, হ্যাঁ, এখন পানিতে পড়ে যাওয়ার পরে আপনি যদি সাঁতরাতে না জানেন, ধরেন আপনার খুব নিকট একজন, আপনি কি করবেন বলেন তো? আপনি সাঁতরাতে জানেন না কিন্তু একজন পানিতে পড়ে গেছে, আপনার খুব নিকটের একজন লোক, আপনি কি করবেন এই জায়গায় বলেন? কিন্তু একজন যদি যে সাঁতার জানে সে হয়তো ওখানে নামলে ওই লোকটাকে রেস্কিউ করতে পারবে। আপনি সাঁতার জানেন না, আপনি ইনস্ট্যান্ট কি করবেন? যে কোনো একজন শেয়ার করেন। ভাই আশেপাশে যদি মানে ভাসতে পারে এমন কিছু থাকে ওটা নিয়ে ট্রাই করতে পারি হয়তো। ফর এক্সাম্পল কাঠ বা এই ধরনের কিছু যদি সম্ভব হয়। এটা একটা হতে পারে, অথবা আপনি কোনো স্টিক দিতে পারেন যে ভাই এটাকে ধরে সামনে আয়, অথবা দেখা যাচ্ছে যে দড়ি টড়ি যদি থাকে সেটা ফেলাই দিতে পারেন, ওঠানো যেগুলো করা যায়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে একজন পানিতে এমন অবস্থা হয়ে গেছে যে অনেক ঠান্ডা পানি, এটা আমাদের দেশে হয় না কিন্তু শীত প্রধান দেশে হয়। হ্যাঁ, পানিতে দেখা যাচ্ছে যে আপনি নামলে এত ঠান্ডা আপনি ফ্রিজ হয়ে যাবেন, জমাটে যাবেন। এরকম জায়গায় যদি কেউ বিপদে পড়ে তাহলে কিন্তু আপনি সাঁতার জানলেও নামবেন না, কারণ ওখানে কি হবে না আপনার, মানে আপনার রিস্ক অনেক বেশি হবে না। তো ওয়াটার ইনসিডেন্ট যদি হয় তাহলে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার মানে এখানে আপনি যে জিনিসটা বললাম যে এখানে আমাদের মেইন টপিকটা ছিল হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজ করব কিভাবে। তো ইনসিডেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে দুটা স্টেপ আমি এখানে দেখাচ্ছি, এটা আরো অনেক আলোচনা আছে। আমি দুটা স্টেপের প্রথম স্টেপ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টটাকে অ্যাসেস করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টটাকে সিকিউর করবেন। সিকিউর করার জন্য যে কাজগুলো করতে হবে, ট্রাফিক কন্ট্রোল করতে হবে, পিপল ম্যানেজ করতে হবে, ফায়ারের হ্যাজার্ড থাকলে সেটাকে বুঝে শুনে কাজ করতে হবে, ইলেকট্রিক হ্যাজার্ড থাকলে সেটা দেখতে হবে, এবং ওয়াটার ইনসিডেন্ট যদি হয় আপনি সাঁতার না জানলে পানিতে লাফ দিন না, এই জিনিসটা একটু মনে রাখবেন। আচ্ছা, এটাই ছিল ক্যাজুয়াল কি বলে এনভায়রনমেন্ট সিকিউর করার। এখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে নেক্সট টপিকে আমি চলে যাব। ভাই আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যদি সাঁতার যখন কেউ মানে ফর এক্সাম্পল আমি সাঁতার জানি, বাট যে পরে সে জানে না, এখন তাকে যখন আমি উঠাতে যাব
আমাদের প্রায় সময় দেখা যায় যে সাঁতার জানে না সে খুবই টানাটানি করে, মানে এমনভাবে ধরে রাখে যে আমি নিজেই সাঁতার কাটতে পারতেছি না, আমি নিজেকে সেভ করতে পারতেছি না। ওই মুহূর্তে আসলে আমার কি করণীয় বা ভেরি কমপ্লেক্স কোশ্চেন করছেন ভাই, আপনারা কেউ বেসিক নলেজ দিয়ে উত্তর দেন। ভাই আমি আপনার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করবেন, আপনি যদি নিজেও পানিতে ডুবে মারা যান ইনশাল্লাহ অনেক বড় মর্যাদা পাবেন, সমস্যা নেই প্রকৃতির মধ্যে ভাই পানিতে। হ্যাঁ ভাই আমার পক্ষ থেকে আনসার হইতে পারে এমন যে আমি সাঁতার জানি না, এই ক্ষেত্রে আমার যেহেতু সলিউশন আছে, তো আমি সাঁতার জানি, আমি হয়তো বা সেই সলিউশনটাকে আরো তার কাছাকাছি নিয়ে যেতে পারবো, কোনো একটা স্টিক বা ভাসমান কোনো কিছু, আমরা ওইটাই নিয়ে যাব, তাহলে সেও মরলো আমি নিজেও মারা গেলাম, এবং মানে এটাই হ্যাঁ, সবচেয়ে বেস্ট হতে পারে। এখানে দেখেন আপনি যে কেসটা বলছেন, হ্যাঁ এই ধরনের কেস হওয়াটা খুব স্বাভাবিক, তবে এটা রিয়েল টাইম কিভাবে ডিল করতে হয় আমার প্র্যাকটিক্যাল কোনো নলেজ নাই। হ্যাঁ এটা আমি আসলে কোনো বই পুস্তকেও পাইনি, আপনার কোশ্চেনটা থেকে আসছে। তবে আমি অবশ্যই ইনভেস্টিগেট করে একটু দেখার চেষ্টা করব, বা যারা সিনিয়র কেউ আছে তাদের থেকে আমি এটা চেষ্টা করবো যে জেনে নেওয়ার। এরকম একটা কেসে আমি পড়ছিলাম, এবং এবার আমার ছোট ভাই হুম, হুম, ও নদীর মধ্যে পড়ে গেছিল, ছোট নদী, মানে হুম, তিস্তা নদীতেও কিন্তু পানি শুকায় গেছে আচ্ছা, মোটামুটি। তো ও সাঁতার দিতে দিতে গিয়ে পড়ে গেছে, ঘোড়ার মধ্যে পড়ে গেছে। হুম, তখনই গেছিলাম, ওই এই যে সাকিব ভাইয়া উনি যে বললো যে যখন আমি সাঁতার জানি তারপরেও ওই রুগী আমার কাছে কমফোর্টেবল না, মানে আমাকে ট্রাস্ট করতে পারতেছে না। আপনি যে বিষয়টা বলছিলেন যে রুগীকে, পেশেন্টকে আপনাকে ট্রাস্ট করাইতে হবে যে আপনি তাকে হেল্প করতে পারবেন, হুম, ঠিক এই বিষয়টা আমিও এখানে করছিলাম। ও আমার উপর বিশ্বাস রাখছিল, ভাইয়া যেহেতু সাঁতার পারে, বাট ও ওইরকম কোনো এক্সাইট ছিল না যে আমি এই দিক যাব ওই দিক যাব। বাট ভাই অ্যাজ এ ভাই হিসেবে ও এইটুকু দিছে আমাকে। হ্যাঁ, তা আপনি যে যে পয়েন্টটা বলছিলেন যে পেশেন্ট যেন আপনাকে ট্রাস্ট করে, তার ল্যাঙ্গুয়েজ বুঝে বা তার যে কোনো কিছু বুঝে, তাহলেই আর কি সম্ভব, আই থিঙ্ক। হ্যাঁ। তো এখন যদি নন হয় তাহলে তো একটা ব্যাপার, আর আননোন হলে আরেকটা কেস হতে পারে। আপনি যেটা বললেন আপনার নন, এখন আননোন পিপল হলে কেসটা আবার ডিফারেন্ট হতে পারে। তো অবশ্যই এটা একটা ডিসকাশনের বিষয় সাকিব ভাই, ইনশাল্লাহ উইল টক। আমাদের ভাই যে সিনেমাতে যা দেখা যায় আর কি, যে খুব ইজিলি সে নিয়ে আসতে পারতেছে, তো রিয়েল লাইফে তো দেখা যাচ্ছে যে নাকি মানে ভিকটিম সে কিন্তু মনে করেন বাঁচার জন্য সব যা পায় হাতের কাছে খুবই মানে যেভাবে পারুক সে চাই সেটাকে ধরে রাখতে আর কি, মানে যে নাকি পানিতে পড়ে যায়, তো যে নাকি তাকে সেভ করতে যায় তো সে নিজেই আসলে ওই মুহূর্তে আনকমফোর্টেবল হয়ে যায় আর কি। আমার লাইফে একবার এরকম হয়েছিল, বলতে গেলে হচ্ছে আমি নিজে একবার মানে সাঁতার কাটতে যে মাঝখানে যে হাঁপায় গেছি আর কি, আর পারতেছি না সাঁতরাইতে। পরে আমার ভাইকে ডাক দিয়ে পরে আমি তার হেল্পে উঠছিলাম। তো এখানে যেহেতু আমরা দুজনই সাঁতার পারি মোটামুটি, তো আমরা সমস্যা হয়নি, কিন্তু ওই ক্ষেত্রে কেসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। জটিল প্রশ্নটাও একটু কমপ্লিকেটেড। ওকে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, এরপরে আমি যে বিষয়টাতে আসবো, সে আপনি একটা ভিকটিম পাইলেন, ভিকটিমকে কিভাবে অ্যাসেস করবেন, মানে কিভাবে চেক করবেন বা এক্সামিন করবেন বা টেস্ট করবেন। হ্যাঁ, অ্যাসেস এর বাংলা কি বলবো আমি, অ্যাসেস এর বাংলা তো সব ইংলিশে বললাম। ভাই নিরীক্ষণ করবেন কিভাবে? ওকে, ঠিক আছে। ভিকটিমকে কিভাবে আপনি নিরীক্ষণ করবেন, হ্যাঁ অ্যাসেস করবেন। তো এটার মেইন যে জিনিসটা, কয়েকটা স্টেপ আমরা ফলো করি। এই স্টেপের মধ্যে প্রধান দুটো স্টেপ আছে, যেটাকে বলে 2 স্টেপ মেথোডোলজি আর কি। তো প্রথম স্টেপটা হচ্ছে প্রাইমারি সার্ভে করবো, যে খুব দ্রুত লাইফ থ্রেট কার কি রকম আছে সেটাকে আমরা সার্ভে করে ফেলবো। আমরা সবসময় বলি ফার্স্ট এড দিতে যাবেন আপনি টিম ওয়াইজ। আপনি যখন টিম ওয়াইজ যাবেন অনেকগুলো কাজ করা আপনার ইজি হবে, এবং আপনার প্রি প্রিপারেশন থাকবে। হ্যাঁ, যখন প্রি প্রিপারেশন থাকবে, একটা টিম জাস্ট প্রাইমারি সার্ভে করে চলে গেল, সে হয়তো বললো যে এইটা ক্রিটিক্যাল রোগী, আরেকটা টিম এসে ওই ক্রিটিক্যাল সার্ভিসটা দিল। আরেকজন দেখা যাচ্ছে প্রাইমারি সার্ভিস শেষ হয়ে গেল, সেকেন্ডারি সার্ভে শুরু করলো। ওই টিম সেকেন্ডারি সার্ভে করার পরে দেখলো যে এই রোগীটাকে দ্রুত কি করতে হবে, হসপিটালে নিতে হবে। তার মানে আরেকটা টিম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ট্রান্সফার করলো। এই জন্য আমরা বলি যে আপনি প্রাথমিক চিকিৎসা দিতে গেলে একা না, একটা টিম ওয়াইজ কাজ করবেন। টিমকে আপনি ডিস্ট্রিবিউট করে ফেলবেন যে কোন টিম কি করবে। কেউ হয়তো প্রাইমারি সার্ভে করবে, কেউ সেকেন্ডারি সার্ভে করবে, কেউ দ্রুত
তাকে অ্যাম্বুলেন্সে উঠাবে, কেউ হসপিটালে নিয়ে যাবে, এরকম ভাবে কাজ করতে হয়। তো একটা রোগীকে যখন আপনি অ্যাসেস করবেন তখন 2 স্টেপ মেথডের মধ্যে প্রথমটা হচ্ছে প্রাইমারি সার্ভে এবং সেকেন্ড যেটাকে আমরা বলি সেকেন্ডারি বা ডিটেলস সার্ভে আর কি। তো ডিটেল সার্ভেটাতে আমরা যাব, এখানে দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে। প্রথমে আমরা যাই, এখানে আপনার কাছে কিছু কাগজপত্র থাকবে। হ্যাঁ, তো এই কাগজপত্রের প্রথম যে জিনিসটা সেটাকে আমরা বলি যে অ্যাসেস করবেন আপনি। অ্যাসেস করার হচ্ছে প্রাইমারি সার্ভে যেটা, সেটাকে আমরা বলি RABC। এটা ফার্স্ট এডের একটা ল্যাঙ্গুয়েজ। RABC সার্ভেটা দ্রুত করে ফেলতে হয়। প্রথমে আপনি দেখবেন যে রোগীটার রেসপন্স আছে কিনা, রেসপন্স এটা চেক করে দেখবেন যে নড়াচড়া করতেছে কিনা, ব্যথায় কোনো কুকড়াচ্ছে কিনা। তাহলে ইয়েস নট, এখানে জাস্ট আপনি দ্রুত আপনার একটা চেকলিস্ট থাকবে, সেই চেকলিস্টে আপনি ইয়েস নট দিয়ে দিলেন। এরপরে যদি মানে রেসপন্স থাকে তাহলে হয়তো এর পরের স্টেপটাতে ইয়েস দিয়ে পরের স্টেপে যাবেন। হ্যাঁ, পরের স্টেপে গিয়ে দেখবেন যে তার মুখ এবং নাক ক্লিয়ার আছে কিনা, মুখ এবং নাক ক্লিয়ার আছে কিনা। কারণ মুখ আর নাক হলো নিঃশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে অর্গান। তো আপনি এই গুরুত্বপূর্ণ অর্গান দুটো ঠিক আছে কিনা, নাকের মধ্যে কোনো কিছু আছে কিনা পরিষ্কার করে দিবেন, যদি থাকে তো থাকলো, না হলে নাই। এটাও একটা চেকলিস্টে আপনি লিখে গেলেন। এরপরে শ্বাস প্রশ্বাসটা নর্মাল আছে না অ্যাবনর্মাল, আপনি এটা নোটিশ করবেন এবং এটা আপনি দ্রুত ইয়েস নট একটা সার্ভে করে ফেলবেন। এরপরে সার্কুলেশনটা আসলে হচ্ছে ব্লিডিং, যে আমাদের বডি থেকে বিভিন্ন অর্গান যখন ড্যামেজ হয়ে যায় তখন ব্লিডিং একটা নর্মাল সাইন অ্যান্ড সিম্পটম। তো ব্লিডিং দুই ধরনের হতে পারে, এক হচ্ছে আপনার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, আরেকটা হলো এক্সটার্নাল ব্লিডিং। যদি আমাদের বাহিরের কোনো অর্গান কেটে যায় তাহলে সেটাতে ব্লিডিং হবে এক্সটার্নাল, আর যদি ইন্টারনাল কোনো একটা অর্গান আমাদের প্রবলেম হয়ে যায় সেখানেও ব্লিডিং হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যদি হার্ট বা আমাদের বুকে খুব বেশি ভিতরে ব্লিডিং হয় তাহলে এটা মুখ দিয়ে বা নাক দিয়ে চলে আসে। আর যদি মাথায় কোনো আঘাত পায়, খুব বড় কোনো আঘাত পায়, তাহলে কান দিয়ে রক্ত বের হয়ে আসে। যদি এই ধরনের কিছু অ্যাসেস থাকে, ব্লিডিং এর সার্ভে ইয়েস নট খুব দ্রুত করতে হবে। আরেকটা টিম এসে কি করবে, ও যখনই দেখবে যে রেসপন্স নাই, ব্রেথিংটাও খুব কম বা নাই বললে চলে, তখন সে কি করবে, দ্রুত হচ্ছে সে সিপিআর দেওয়া শুরু করবে এবং হসপিটালে নেওয়ার জন্য তাকে ট্রাই করবে। হ্যাঁ, এটা হলো প্রাইমারি সার্ভে, এটাই ABC বলি আমরা। হ্যাঁ, এয়ারওয়ে, ব্রেথিং, সার্কুলেশন। আই রিপিট, এটাকে বলে ABC সার্ভে, এয়ারওয়ে, ব্রিথিং, সার্কুলেশন, এটাকে বলে ABC অ্যাসেস। মানে একটা রোগী পাওয়ার পরেই আপনি এই কাজটা করবেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে সেকেন্ডারি সার্ভে, যদি রোগীর জ্ঞান থাকে তাহলে এই সার্ভেটা একভাবে হবে, জ্ঞান যদি না থাকে তাহলে এটাকে আরেকটা ভাবে আমাদের করতে হয়। তো প্রথমেই যদি জ্ঞান থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করে নেবেন তার অ্যালার্জি এবং অ্যাজমা আছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওই পার্টিকুলার রোগীটা অনেক বেশি পেইন সাফার করতেছে, তার এমন ব্যথা লাগছে হাতে, খুব ব্যথা পাচ্ছে। তো ওই রোগীটাকে যদিও আমরা প্রাথমিক চিকিৎসক হিসাবে কোনো মেডিসিন দেওয়া আমরা বলি না দিতে, তবে অনেক প্রাথমিক চিকিৎসায় বলা হয় বা চিকিৎসকেরাই বলেন, যদি খুব বেশি ব্যথা, ওরাল ব্যথা বোঝেন, বাহিরের এক্সটার্নাল আঘাত ব্যথা, এই ব্যথায় যদি চিৎকার করে যে আমার খুব ব্যথা হচ্ছে এবং অ্যালার্জি এবং অ্যাজমা না থাকে, তাহলে তাকে NSAID দেওয়া যায়। NSAID হচ্ছে একটা ব্যথার ওষুধ, পেইন কিলার, সেটা আপনি দিতে পারেন। আই রিপিট, যদি তার অ্যাজমা থাকে তাহলে পেইন কিলার দেওয়া যাবে না। অ্যাজমা যদি থাকে তার মানে আপনি পেইন কিলার দেওয়ার সাথে সাথে তার শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয়ে যাবে। সো মেডিসিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক, আমরা সবসময় বলি যে নো। তবে যদি এক্সটার্নাল কোনো এফেক্ট হয়ে থাকে, যে সে কথা বলতে পারতেছে, অ্যালার্জি এবং অ্যাজমা নেই, ইন দ্যাট কেস আপনি NSAID দিতে পারেন। হ্যাঁ, যদিও দিতে পারেন বলাটা হচ্ছে অনেক ক্রিটিক্যাল, অনেকেই সাজেস্ট করে, অনেকেই করে না। আমি আমার অবস্থানটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপরে আপনি সেকেন্ডারি সার্ভের মধ্যে যেটা থাকবে যে ওই পেশেন্টটাকে আপনার হচ্ছে সাইন অ্যান্ড সিমটম গুলো লক্ষ্য করবেন। সে হচ্ছে কি কোঁকড়াচ্ছে, তার কি হচ্ছে হাত পা কাঁপাকাঁপি করতেছে, এই ধরনের জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন এবং ডিটেলস একটা নোট লিখে ফেলবেন দ্রুত। এরপরে ভাইটাল সাইন চেক করা, ভাইটাল সাইনের 5টা ভাইটাল সাইন আমরা বলি যে এই 5টা ভাইটাল সাইন আপনি চেক করবেন।
তো একটু পরে এটা ডিটেলস বলবো। আচ্ছা, কনসাস এবং আনকনসাস যদি হয়, কনসাস যদি হয়ে থাকে তাহলে তো আপনি ডিটেল নোটগুলো করার ক্ষেত্রে আপনি তার নাম টাম জিজ্ঞাসা করতে পারেন, এগুলো তো থাকবে। আর আনকনসাস যদি হয়ে থাকে তাহলে ওখানে লিখে দিবেন সেকেন্ডারি সার্ভিসে এই রোগীটা হলো অজ্ঞান ছিল, এই রোগীটার এই সাইন সিমটম গুলো দেখছি, এই ভাইটাল সাইন গুলো ছিল, যে তার হলো পালস ভালো ছিল, এই যে যে জিনিসগুলো আপনি পাইছেন সেগুলো আপনি লিখে দিবেন। লিখে ওই কাগজটা ওই পেশেন্টের সাথেই রেখে যাবেন, পরবর্তী কেউ এসে ওটা দেখে দ্রুত তার পরবর্তী ব্যবস্থা করবে। হ্যাঁ, সো যদি আনকনসিয়াস হয়ে যায়, যদি সিপিআর দিতে লাগে তাহলে একটা টিম দাঁড়ায় থাকবে, সে তারা সিপিআর দেওয়ার জন্য রেডি থাকবে। যদি পেশেন্ট অনেকগুলো হয় তাহলে সিপিআর দেওয়ার জন্য একটা টিম থাকবে, তারা সিপিআর দিবে। আচ্ছা, এরপরে আরেকটা চেক আপ আছে, যেটাকে আমরা বলি হেড টু টো, মানে পা থেকে মাথা পর্যন্ত একটা সার্ভে করা, মানুষকে চেক করা। তো এই চেকটা আমরা কিছুক্ষণ পরে আমরা একটা ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। এখন আসি, এখানে অনেকগুলো জিনিস আছে, আমি সবগুলো এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমি জাস্ট ভাইটাল সাইন এবং লাস্টের যে পয়েন্টটা সেটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, ভাইটাল সাইনের প্রধান যেটা হচ্ছে 5টা জিনিস চেক করতে হয় আপনাকে, 5টা লক্ষণ চেক করতে হবে ভাইটাল সাইনের মধ্যে। এক নম্বর হলো টেম্পারেচার। আপনার বডিতে যদি আপনি হাত দিয়ে দেখেন, একটা লোক যদি ডেড হয় তাহলে বডিটা কিন্তু মানে নর্মাল টেম্পারেচারটা থাকবে না, টেম্পারেচারটা কি হয়ে যাবে, কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, হাত পা মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। তো চেক করার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করবেন, আমরা সবসময় কি করি দেখবেন, হাতের এই জায়গা দিয়ে আমরা চেক করার চেষ্টা করি, এই পাশ দিয়ে না, আপনি এই পাশ দিয়ে চেক করবেন, এই পাশ দিয়ে চেক করবেন। তাহলে আপনার এই অপোজিট পাশের যে স্কিনটা, এটা অনেক বেশি সেন্সিটিভ এই পাশের তুলনায়, এটা আপনাকে ভালো হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে ইনফরমেশন আপনার বডিতে পাঠাইতে বা হচ্ছে আপনার ব্রেনে ভালো ইনফরমেশন পাঠায় দিবে সে। সো এই পাশ দিয়ে আমরা চেক করবো যে টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এরপরে যে জিনিসটা আছে, পালস চেক করবো আমরা, পালস এখানে হাতের। অনেক সময় দেখেন আমরা হাতের মাঝখানে হাত দিই, মাঝখানে না, এখানে এক পাশে, এই যে কবজিটা আছে না, এই কবজির এক পাশে আপনি হাত দিবেন, হাত দিয়ে আপনি নাড়িটা চেক করবেন, পালসটা প্রতি মিনিটে 60 থেকে 70-এর মধ্যে যদি থাকে নরমাল, এর কম বেশি হইলে তখন দেখবেন যে এটা আসলে অ্যাবনর্মাল হচ্ছে, বা এটা কি বলবেন যে এই রোগীটার পালস ভালো ছিল না, এটা লিখে দিবেন আপনার চেকের মধ্যে। এরপরে ব্রিথিংটা চেক করবেন যে শ্বাস প্রশ্বাসটা আছে কিনা, বুকে একটু মাথা দিয়ে আপনি দেখে নিতে পারেন। এরপরে ব্লাড প্রেশার, এটা আপনি চেক করবেন, যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে আপনি দ্রুত এটা দিয়ে চেক করে নিতে পারেন। আর যদি ব্লাড প্রেশার বেশি হয় তাহলে এমনি বোঝা যাবে, রোগী অনেক ঘেমে যাবে, অনেক সোয়েটিং হবে, এই জিনিসটা এমনি বোঝা যায়, যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন সোয়েটিং হয় অনেক বেশি। এরপরে যে জিনিসটা আছে পেইনটা দেখা, যে আসলে কোথায় পেইন হচ্ছে। আপনি হয়তো হাতে একটু এরকম করে ধরলেন, দেখা যাচ্ছে যে জায়গায় পেইন আছে সেই জায়গায় সে অটোমেটিক্যালি বলবে যে আমার ব্যথা লাগতেছে। যদি কথা নাও বলতে চায় তাও বলবে এরকম একটা সাউন্ড করবে। সো পেইনটাও আপনি এখানে চেক করে নিতে পারেন। আচ্ছা, এটা হলো ভাইটাল সাইন চেক করা। এরপর আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে একটা আমরা জাস্ট হেড টু টো, জাস্ট এই ভিডিওটা দেখবো, 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও আছে, আশা করি এই ভিডিওটা দেখে আমরা আচ্ছা, এই জায়গাটা একটু নোটিস করেন, এই লোকটা যখন মাথাটা চেক করে তার হচ্ছে পিছনে হাত দিচ্ছে, যখন স্পাইনের এখানে হাত দিচ্ছে, মেরুদণ্ড যেটা বলি আমরা, এখানে হাত দেওয়ার সাথেই সে কিন্তু কি বলতেছে, মানে তার একটা অনেক ব্যথা হচ্ছে,
তার মানে উনি কিন্তু অ্যাসেস করতে পারে যে হচ্ছে হয় মাজা অথবা টোটাল বডির মধ্যে যে ব্যাক পার্ট আছে সেই জায়গায় কোনো ইনজুর হয়েছে। এটা কিন্তু সাথে সাথে সার্ভেতে নোট করে নেবেন যে এটা হেড টু টো, এই টেস্টটাতে আপনি নোট করে নিলেন এই জায়গায়। সো এটাই টেস্ট যে মাথা যখন আমি চেক করছি মাথাতে ঠিক ছিল, কিন্তু ঘাড়ে যখন আমি গেলাম তখন সে ব্যথা পাচ্ছে। তার মানে এটা আমার ওই নোটে থাকবে, সেকেন্ডারি সার্ভে নোটে থাকবে। পরবর্তীতে আপনি যখন এটা ডাক্তারের কাছে হ্যান্ড ওভার করবেন, ডাক্তার শুধু আপনার এই সার্ভেটা দেখে ও ডিসিশন নেবে কি ট্রিটমেন্ট দিবে। সে কিন্তু ডিরেক্টলি ট্রিটমেন্টে যেতে পারবে আপনার সার্ভেটা দেখার পরেই। আপনি যদি ভালো ফার্স্ট এড জানেন তাহলে আপনার ওটা দেখলেই ডাক্তার ডিসিশন নিতে ডাক্তার জন্য অনেক ইজি হবে এবং দ্রুত সেই রোগীটাকে সে ট্রিটমেন্ট দিতে পারবে। সো এই জিনিসটা আমাদেরকে সুন্দরভাবে সার্ভেটা করে দেওয়ার শিখতে হবে এবং এটা ভালো করে নোট করা শিখতে হবে, যেন আমাদের এই নোটটা ওই পার্টিকুলার ভিকটিমটার লাইফটা সেভ করতে হেল্প করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের সেশনটার 3টা পার্ট এটুকু ছিল। আমি মনে হয় একটু বেশি সময় নিয়েছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তো এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনে যাব, তাহলে এরপরে আমরা ডিসকাস করব। যতটুকু আপনারা আমাদের এখানে হলো এটা যদি আমি খুব 2 মিনিটে সামারি করি, আমি 3টা জায়গায় ডিসকাশন করার চেষ্টা করছি। নাম্বার 1, প্রাথমিক চিকিৎসক হওয়ার জন্য কিছু থাম্ব রুলস ফলো করা, কি করা যাবে কি করা যাবে না, কোন কাজগুলো দ্রুত করতে হবে, এটা নিয়ে আলোচনা করছি। এরপরে সেকেন্ড যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে কিভাবে একটা এনভায়রনমেন্টকে আমরা সিকিউর করব যেখানে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে আমার লাইফটা থ্রেটের মধ্যে পড়বে না। এরপরে একজন পেশেন্টকে আমরা কিভাবে অ্যাসেস করতে পারি, তো ভাইটাল সাইন কিভাবে করব, সার্ভে কি করব, সেই জিনিসগুলো জাস্ট আপনাদেরকে একটু নলেজ শেয়ার করার চেষ্টা করলাম। এই জায়গার মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল অনেক কয়টা জিনিস থাকে, যে প্র্যাকটিক্যালটা আমরা অফলাইনে হলে আমাদের জন্য ভালো হতো, যেহেতু নাই সেহেতু আমরা এ পর্যন্ত রাখতেছি। ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুসারে পরবর্তীতে আমরা চেষ্টা করব যদি আমরা এটা এক্সটেন্ড করতে পারি। তো এই পর্যায়ে যদি আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নগুলো দিব ইনশাল্লাহ, তারপরে আমরা সেশনটা শেষ করে দেবো আজকে।